আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এক রাতের দাম কত? কালো শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত এক সুদর্শন যুবক নাফিয়াকে উদ্দেশ্য করে কথাটি বলে ওঠে। খুব ঝড় হচ্ছে, পুরো রাস্তা জনমানব শূন্য। এই শূন্য রাস্তায় ঝড় উপেক্ষা করে নিজ বাড়ির পথে অগ্রসর হচ্ছে নাফিয়া। হঠাৎ একটা কালো গাড়ি এসে থামে তার সামনে এবং গাড়ি থেকে বেরিয়ে আসে একজন পুরুষ, যাকে ল্যাম্পপোস্টের আলোতে দেখে এই সুদর্শনই মনে হচ্ছে। কিন্তু যুবকটির করা প্রশ্ন নাফিয়ার কানে আসতেই নাফিয়ার কান গরম হয়ে গেল। কিন্তু এমন ফাঁকা রাস্তায় ছেলেটির সাথে কোনো ধরনের ঝামেলা করাটা নিজের জন্যই কবর খোদার সমান মনে হচ্ছে নাফিয়ার। তাই সে কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, আসসালামু আলাইকুম। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি এক রাতের জন্য কেনা কোনো পণ্য নই। বলেই যেই নাফিয়ার স্থান ত্যাগ করে যায় অমনি যুবকটি নাফিয়ার হাত ধরে ফেলে এবং বলে ওঠে, এত রাতে হাইওয়েতে বোরখা পরিহিত কোনো ভালো মেয়ে রাস্তায় থাকে না। জীবনে প্রথম পতিতার সন্ধান এলাম বলেই আমি বোকা ভাবছো? সীমা অতিক্রম করছেন আপনি, হাত ছাড়ুন আমার। পতিতা হয়েও এত ভাব কেন? হ্যাঁ, বেশি টাকার অন্য কোনো কাস্টমার আছে বলে কি আমার সাথে আসতে এত নকশা? ব্যাস, রাগের মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে গেল নাফিয়ার। ঠাস করে একটি চর বসিয়ে দিল ছেলেটির গালে। কিন্তু চর বসিয়ে দেওয়ার পর সে বুঝতে পারছে আসলে সে কত বড় ভুল করে বসেছে। ছেলেটি রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে, যেন এখনই আস্ত চিবিয়ে নিবে। নাফিয়া নিজের ভয়কে লুকাবার চেষ্টা করে বলে ওঠে, লজ্জা থাকলে এবার আমার হাতটা ছাড়ুন। এই কথায় যুবকটির রাগ আরো বেড়ে গেল। সে নাফিয়ার হাত আরো শক্ত করে ধরে নিজের গাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলো। এদিকে নাফিয়া অনুভব করছে তার হাতটি বোধহয় ছিঁড়েই যাবে। সে যুবকটিকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। যুবকটি নাফিয়াকে গাড়িতে বসিয়ে সাথে সাথে নিজেও বসে গাড়ি স্টার্ট দিতে বলল ড্রাইভারকে। নাফিয়া বারংবার বলে চলেছে তাকে ছেড়ে দিতে, কিন্তু ছেলেটি কানে হেডফোন গুঁজে চোখ বুজে আছে। অনেকটা সময় ছেড়ে দেওয়ার আবেদন করেও যখন লাভ হলো না এবং যুবকটিও চোখ বুজে আছে, সেই সুযোগে নাফিয়া নিজের ব্যাগ থেকে ফোন বের করে ফোনের লক খুলতেই যাবে অমনি ছেলেটি ছো মেরে নাফিয়ার হাত থেকে ফোনটি নিয়ে নেয়। এতে চমকে নাফিয়া সেই যুবকটির দিকে তাকায়। যুবকটি বলে ওঠে, খবরদার, যদি কোনো চালাকি করার চেষ্টা করো তবে খুব খারাপ হবে। যুবকটির রক্তবর্ণ চোখ দেখে ভয়ে চুপসে যায় নাফিয়া। স্থির বসে চোখে নোনা জল ফেলতে থাকে। সেদিকে যুবকটি কোনো ভ্রুক্ষেপ না করে গাড়িতে হেলান দিয়ে বসে আবারও চোখ বুজে নেয়। তাকে দেখে বোঝাই যাচ্ছে সে চোখ বুজে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে চলেছে। কিছুটা সময় পার হতেই একটি দোতলা বাংলো বাড়ির সামনে এসে থামে গাড়িটি। জায়গাটি সম্পূর্ণ অচেনা নাফিয়ার কাছে। যুবকটি গাড়ি থেকে বেরিয়ে নাফিসার সামনে এসে গাড়ির গেট খুলে নাফিয়ার হাত ধরে টানতে টানতে বাড়ির দিকে এগোতে থাকে। এদিকে নাফিয়া কাঁদতে কাঁদতে বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু যুবকটি যেন কিছুই শুনছে না। দ্বিতীয় তলার একটি বেডরুমে নাফিয়াকে এনে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয় যুবকটি। রাগান্বিত স্বরে চেঁচিয়ে যুবকটি বলে ওঠে, How dare you? How dare you to slap Afim Ibnan? Do you have any idea who I am? You have to pay for this slap. আমাকে মাফ করে দিন প্লিজ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। Today you did the biggest mistake in your life, so you have to pay, baby. বলেই নিজের শার্টের বোতাম খুলতে খুলতে আফিম এগিয়ে যেতে থাকে নাফিয়ার কাছে। নাফিয়া একটু একটু করে পেছাতে থাকে। আফিম দেরি না করে বিছানার কাছে যেয়ে নাফিয়ার পা ধরে নিজের কাছে টেনে নাফিয়ার উপর ভর দিয়ে শুয়ে পড়ে। নাফিয়া চিৎকার করে বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি পতিতা নই। কিন্তু আফিম এসব কথা কানে না নিয়ে নাফিয়ার নেকআপটি ধরে টান দেয়। ফলে তা খুলে যায় এবং আফিমের সামনে ফুটে ওঠে এক মায়াবী চেহারা, যা দেখেই তার দিকে দৃষ্টি আটকে গিয়েছে আফিমের। ভাষা ভাষা চোখ, লাভের উপরের দিকে যেমন শেপ ঠিক তেমন শেপের ঠোঁট, খাড়া নাক, গোলগাল চেহারা, সেই সাথে উজ্জ্বল শ্যামলা গায়ের রং। যেখানে আফিম ব্যস্ত নাফিয়ার সৌন্দর্য উপভোগ করতে, সেখানে নাফিয়া কেঁদেই চলেছে। কান্নার মাঝে মাঝে নাফিয়ার ঠোঁট কামড়ে ধরছে। নাফিয়ার ঠোঁটগুলো আফিমকে খুব করে টানছে। আফিম যেন একটি ঘোরে চলে গিয়েছে। তার চোখের সামনে শুধু ঠোঁটটিই ভাসছে। ঠোঁট দুটো এই মুহূর্তে ছুঁতে না পারলে যেন বড্ড ক্ষতি হয়ে যাবে আফিমের। আফিম কোনো কিছু না ভেবেই নাফিয়ার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। প্রায় 5 মিনিট অতিবাহিত হতেই নাফিয়ার ঠোঁট ছেড়ে মাথা ওঠাতেই দেখতে পায় নাফিয়া অজ্ঞান হয়ে গিয়েছে। প্রায় সাথে সাথে আফিম নাফিয়ার উপর উঠে বানির জগ এনে নাফিয়ার চোখ মুখে পানি ছিটিয়ে দেয়।
কিন্তু নাভিয়ার জ্ঞান ফেরে না। এতে বেশ ভয় পেয়ে যায় আফিম। দ্রুত ডাক্তারকে ফোন করে আসতে বলার জন্য। সে নাভিয়ার পরিহিত বোরকা ও হিজাবটি খুলে নাভিয়াকে ঠিক বিছানায় শুইয়ে দেয়। আধ ঘন্টার একটু পরেই একজন মহিলা ডাক্তার এসে নাভিয়াকে এক্সামিন করে আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভয়ের কিছু নেই। মেয়েটি হয়তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল কোনো কিছুতে, সেই সাথে হয়তো সকালের পর সারাদিনই কিছু খায়নি এবং পরিশ্রম করার ফলে দুর্বলতার জন্য অচেতন হয়েছে। সমস্যা নেই, জ্ঞান ফিরলে স্বাস্থ্যকর কিছু খাবার খেলে এবং রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর। ইটস মাই ডিউটি মিস্টার আফিম, আজ তবে আসছি। ইয়া শিওর। ডাক্তার বিদায় নিতেই আফিম নাভিয়ার কাছে যেয়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাভিয়ার দিকে। মেয়েটির চেহারায় যেমন মায়া আছে ঠিক তেমনি একটা বাচ্চা বাচ্চা ভাব, যেন সে একদমই নিষ্পাপ। আফিম বেশ কিছুটা সময় নাভিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে কোনো একটি ব্যক্তিকে কল করে বলে ওঠে, I want every single details about the girl who is in my bedroom right now. বলেই ফোনটি কেটে দেয় আফিম। কিছুটা সময়ের মাঝেই ফ্রেশ হয়ে এসে নাভিয়া পাশের রুমে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই কেন যেন তার অস্থির লাগছে। ঘুম আসার পরও ঘুমের মধ্যে গন্ধ নেই নাকে। তার মন চাইছে তার পাশে শুয়ে থাকা নারীকে এক নজর দেখতে। অবাধ্য মনের বাধ্য হয়ে আফিম তার চোখ জোড়া মেলে তাকায় সেই মায়াবী চেহারায়। ঘুম ভাঙতেই আস্তে আস্তে চোখ জোড়া মেলে তাকায় নাভিয়া। শরীরের দুর্বলতা বেশ ভালোই অনুভব করছে সে। সকালে উঠেই কালেমা তায়েবা পড়াটা অভ্যেস তার, তাই কালেমা পড়ে উঠে বসতেই এক অপরিচিত রুমে নিজেকে আবিষ্কার করে সে। সাথে সাথেই তার মনে পড়ে যায় গত রাতের ঘটনাগুলো। চট জলদি সে একরাশ ভয় নিয়ে নিজের দিকে তাকায়। অতঃপর সে দেখে তার কাপড় ঠিকই আছে এবং শরীর কোনো পরিবর্তন বা ব্যথা নেই। এতে কিছুটা শান্ত হলো নাভিয়া এবং মনে মনে বলতে আরম্ভ করলো, জানোয়াররা তো মৃতদেহের লোভও নিয়ন্ত্রণ করতে পারে না, আর এই জানোয়ার সামান্য আমার অজ্ঞান হওয়াতে আমাকে ছেড়ে দিল। ঠিক এমন সময় কক্ষে প্রবেশ করে আফিম। চেহারায় রাগী ভাব আর কণ্ঠে বিরক্তি নিয়ে এসে বলে ওঠে, মজনু। নিচ থেকে আওয়াজ এলো। আইতেছি স্যার। আর না দাঁড়িয়ে আফিম টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। জগিং এর ফলে সারা শরীর ঘরমাক্ত তার। এতটা সময় সবকিছুই নীরবে দেখে গেল নাভিয়া। আফিম ওয়াশরুমে যেতেই সে মনে মনে বলে ওঠে, কি ভাব, অসহ্য। কথাটি শেষ করতেই হঠাৎ তার মনে পড়ে তার শরীরে তার বোরকা নেই। চট জলদি সে নিজের আশেপাশে চোখ বুলিয়ে নিজের বোরকা খুঁজতে আরম্ভ করে। বেশি বেগ পেতে দেরি হলো না তার। বেডের সামনেই সোফাটাতেই তার বোরকাটা পড়ে আছে। নাভিয়া জলদি উঠে তার বোরকাটা পরে নেয়। ঠিক তখনই কক্ষের দরজায় টোকা পড়ার আওয়াজ হয়। নিকাবটা পরে নিয়ে নাভিয়া বলে ওঠে, আসতে পারেন। ম্যাডাম, আপনার খাওয়ান। আমি খাবো না, নিয়ে যেতে পারেন। স্যারের অর্ডার ম্যাডাম, আপনার খাওয়ানি লাগবো। আর ডাক্তার কইছে আপনার শরীর দুর্বল, ভালো ভালো খাইতে হইব। ডাক্তার? যে কাল আপনার জ্ঞান যাওয়ানোর পর স্যার ডাক্তার ডাকছেন। ও আচ্ছা। কথাটি বলেই নাভিয়া ভাবতে আরম্ভ করলো। সামান্য অচেতন হওয়ায় সেই রাতে ডাক্তার ডেকেছিল, কিন্তু কেন? একটা দেহলোভী জানোয়ারের দ্বারা এটা আমার কাম্য ছিল না। এইখানে খাওয়ান রাখলাম ম্যাডাম। বললাম তো খাবো না, নিয়ে যান খাবার। কথাটি বলার পরপরই নাভিয়া একটি ভারী গম্ভীর ও শান্ত কণ্ঠস্বর শুনতে পেল। চোখের ইশারা করতে মজনু খাবার সোফার সামনে টেবিলে রেখে চলে যায়। কি বলতে চাইছেন? খাবার পুরোটা খেয়ে নিলে তোমার ছেড়ে দেওয়া হবে, নয়তো এখানেই থাকবে। আমার খাওয়া নিয়ে আপনাকে চিন্তা না করলেও চলবে। শাট আপ ইউ মরণ। দয়াকে চিন্তা করছো কি করে? হ্যাঁ, তোমার মতো মেয়ের জন্য আফিম ইবনান চিন্তিত হবে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? হ্যাঁ। ভয়ে ও অপমান বোধে নাভিয়ার চোখে জল চিকচিক করে ওঠে, যা আফিমের চোখে পড়তেই আফিম সাথে সাথে চোখ সরিয়ে নেয় এবং মনে মনে বলে ওঠে, ওই মায়াবী চোখ জুড়ে জল যে ডুবে মানান। আমি খাবো না, আমায় যেতে দিন। ঠিক আছে, খেও না। এখানেই থাকতে চাইছো? গত রাতে আমার ঠোঁটের মায়ের পড়ে গিয়েছো বলা হয়। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে কথাগুলো বলতে বলতেই নাভিয়ার দিকে এগিয়ে আসে আফিম। আফিমকে নিজের কাছে আসতে দেখে নাভিয়া বলে ওঠে, খেয়ে নিচ্ছি আমি। বলেই সোফায় বসে যেই খাবারে হাত দিতে যাবে অমনি আফিম বলে ওঠে। আফিমের কথায় ঠোঁট উল্টে ওয়াশরুমের দিকে অগ্রসর হয় নাভিয়া। ওয়াশরুমে ঢুকে সে মনে মনে বলে ওঠে, নিজের ফালতু কথায় আমার মাথা নষ্ট করে আবার নিজেই আমায় এভাবে অপমান করলো। কি ভাবে নিজেকে? কোনো মহাপুরুষ নাকি? দুনিয়ার সব থেকে পরিষ্কার ব্যক্তি। হাত মুখ ধুয়ে সোফায় বসে নিজের খাবার শেষ করে নিল নাভিয়া।
আর চোখে নাভিয়ার কার্যকলাপ বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে আফিম। খাওয়া শেষ হতেই নাভিয়া আর দেরি করতে চায় না, আর চোখে একবার তাকায় আফিমের দিকে। আফিম বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। গত রাত হতে এই পর্যন্ত আফিমের আচরণে নাভিয়া ওকে ঘৃণাই করে, তাই আফিমের সাথে কোনো কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই নাভিয়ার। তাই সে আফিমকে কিছু না বলেই নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কক্ষ থেকে বেরোতে যাবে, অমনি আফিম বলে ওঠে, মরণ। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, মরণ শব্দটা আমি ব্যবহার করে থাকি বোকা বা হাবা অর্থে এই গল্পে। আফিমের এই ডাকে ভীষণ রেগে যায় নাভিয়া। সে রেগে আফিমের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আমার একটি সুন্দর নাম আছে, নাফিয়া। আচ্ছা তাই? তাহলে মরণ বলে ডাকাতে তুমি সাড়া দিলে কেন? এতে এটাই প্রমাণ হয় যে তুমি স্বীকার করেছো তুমি মরণ। আফিমের কথায় যেমন রাগ হচ্ছে নাভিয়ার, ঠিক তেমনি নিজের বোকামোর জন্য। তাকে এই ডাকে সাড়া দিতে বলেছিল কে? নাভিয়া আর কিছু না বলে আবারও দরজার দিকে অগ্রসর হতে আফিম বলে ওঠে, কথা শেষ হয়নি আমার, এক পাও আগাবার দুঃসাহস করবে না। দাঁড়িয়ে যায় নাভিয়া। নিজের ভেতর ভীষণ ভয় অনুভব করছে সে। আফিম কি আদৌ তাকে যেতে দিবে? এদিকে এসো। এক রাশ ভয় নিয়ে নাভিয়া ধীরে ধীরে এক পা এগিয়ে আফিমের সামনে গিয়ে দাঁড়ায়। আফিম বলে ওঠে, ছেড়ে দিচ্ছি বলে ভেবো না, ছেড়ে দিচ্ছি। আফিম ইমরানকে থাপ্পড় মারার মতো ভয়ানক দুঃসাহস করেছো তুমি, এবং এর ভয়ঙ্কর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকো। স্বাভাবিক ও শান্ত স্বরে কথাগুলো বললেও এর পেছনে আফিমের ভয়ঙ্কর রাগ ঠিকই আঁচ করতে পারছে নাভিয়া। কথা শেষ হওয়ার পরও নাভিয়াকে হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে আফিম বলে ওঠে, জাস্ট গেট লস্ট ফ্রম মাই রুম, ইডিয়েট কোথাকার। আফিমের উচ্চস্বর শুনে ভয়ে কেঁপে ওঠে নাভিয়া। সে আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত পদে আফিমের রুম ত্যাগ করে। বাড়িতে পৌঁছিয়ে দরজায় কড়া নাড়তে সময় লাগলেও নাফিয়ার মা ময়না বেগমের দরজা খুলতে সময় লাগলো না। মেয়ের অপেক্ষার যেন সে দরজার ধারেই দাঁড়িয়েছিলেন। নাভিয়াকে দেখে তিনি কিছুটা সময় তাকিয়ে থেকে কিচ্ছুটি না বলেই মেয়ের গালে একটি চর বসিয়ে দিলেন। নাভিয়া এতে বিন্দু পরিমাণ অবাক নয়। সে গালে হাত দিয়ে মেঝেতে তাকিয়ে বলে ওঠে, সরি আম্মু, জানি সারা রাত অনেক টেনশন করেছো, কিন্তু কি করব, রাতে ফোনে টাকা ছিল না, তাই তুবার বাসায় যাওয়ার আগে তোমাদের কেউ জানাতে পারেনি। আর ওখানে যেতেই আন্টি সে কি আপ্যায়ন, সব শেষে ক্লান্তিতে ঘুমিয়ে গিয়েছিলাম। তোমাদের কারো কল রাতে ঘুমের জন্য টের পাইনি, তাই রিসিভও করতে পারিনি। সকালে ফোনে টাকা ঢুকিয়েই তোমাকে মেসেজ করেছিলাম যে আমি ঠিক আছি। তোমার ফোন ছিল না? ওর বাসায় অন্য কারোর ফোনও কি ছিল না? কোনোভাবে আমাকে জানানো যেত না? আমাদের এখানে এভাবে টেনশনে ডুবিয়ে রেখে তুই ওখানে শান্তিতে ঘুমাচ্ছিলি? সরি মা, জানোই তো কত পরিশ্রম করতে হয় সারাটি দিন আমায়। ওদের বাসায় যে এতটাই ক্লান্ত ছিলাম যে মাথায় কিচ্ছুটি আসেনি, ক্লান্তিতে ঘুমিয়ে গেছিলাম। কাজটি সত্যি অন্যায় করেছি, মাফ করে দাও। নয়না বেগম উত্তরে কিছু না বলে চোখের জল মুছতে মুছতে নিজের কক্ষের দিকে এগিয়ে যান। ভীষণ অভিমান জমেছে তার নিজের মেয়ের প্রতি। নাভিয়া বেশ বুঝতে পারছে তার মায়ের অভিমান অল্পতে কমবে না। সে বাসায় ঢুকে নিজের কক্ষে আসতেই দেখে তার ছোট বোন অবনী মুখ গোমরা করে বসে আছে। বোরকাটা খুলে বিছানায় ফেলে আলমারি থেকে কাপড় বের করতে করতে অবনীকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে, দেখিস নাই আমি আসছি? উত্তর না পেয়ে নাভিয়া আবারও বলে ওঠে, বাহ, বড় বোন যে গত রাতে বাড়ি ফেরেনি সে খবর আছে? এসেছো কেন? যেখানে ছিলে সেখানেই থাকতে। আচ্ছা, চলে যাব। অবনী নাভিয়ার কথা শুনে পেছন ফিরে তাকায় তার দিকে। অবনের দিকে তাকাতেই নাভিয়া দেখে মেয়েটা কাঁদছে। নাভিয়া দ্রুত পদে বোনের কাছে যেয়ে বলে ওঠে, কাঁদছিস কেন? তুমি জানো গত রাতে আমরা সবাই কতটা চিন্তায় ভুগেছি। মা, বাবা, আমি সারা রাত ঘুমাইনি। বাবা তো চেয়েছিলেন সকালেই থানায় যাবেন, আর আম্মু তো কেঁদেই অস্থির। আমি তোমার সব ফ্রেন্ডদের কল দিয়েছি, তাদের মধ্যে শুধু তুবা আপু এবং অরিন আপু কল ধরেনি। আচ্ছা, সরি। বলেই নিজের ছোট বোনকে বুকে জড়িয়ে নেয় নাভিয়া এবং মনে মনে বলে ওঠে, ভাগ্যিস তুবা কল ধরেনি। নাভিয়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই আফিমও রওনা হয় নিজ বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে নিজের রুমের দিকে যাওয়ার সময় আফিমের মা স্থানীয়া বেগম তাকে দেখে বলে ওঠে, আফিম, সারা রাত কোথায় ছিলে? বাংলোতে মম। কেন? এমনি। এমনি মানে কি? এভাবে না জানিয়ে হঠাৎ বাংলোতে কেন গেলে? ওহো বৌমা, আমার পোতাকে এত প্রশ্ন কেন করছো? যেন সে কোনো ক্রিমিনাল। আম্মা ছোটবেলা থেকে ওকে এভাবে আদর দিয়ে বাদর বানাইছে। খবরদার, আমার পোতাকে নিয়ে একটিও বাজে বকবে না।
যাও, ওর জন্য খাবার প্রস্তুত করো। সানিয়া বেগম শাশুড়ির আদেশে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। মায়ের প্রশ্নের ভান্ডার থেকে রেহাই পেতে আভিম খুশিতে তার দাদিকে জড়িয়ে ধরে বলে উঠে, লাভ ইউ। লাভ ইউ টু। তোমার শরীর এখন কেমন আছে? মোটামুটি। তোর বাবা বলল আমার পরিচর্যা দেখাশোনার জন্য একজন লোক রাখবে। বাহ, কোনো লোক ঠিক করেছো? এখন অবধি না। কথাটি শোনা মাত্র বাঁকা হাসে আভিম। কিছু একটা ভেবে সে তার দাদির গালে চুমু বসিয়ে তার থেকে বিদায় নিয়ে নিজ কক্ষে প্রবেশ করে। তার মুঠোফোনটি বের করে তাতে একটি নাম্বার ডায়াল করে কানে ধরে। আসসালামু আলাইকুম স্যার। তোমায় গত রাতে একজনের ডিটেলস জেনে আমায় জানাতে বলেছিলাম। জি স্যার, মোটামুটি জেনেছি, কিন্তু পুরোপুরি সবটা এখনো জানতে পারিনি। How people are such a loser. Do you work on time? Otherwise you will lose your job. সরি স্যার। I hate sorry. আজ রাতের মধ্যে সব ডিটেলস রেডি করে ফেলবো স্যার। ফাইন। মেয়েটি কি মধ্যবিত্ত? জি স্যার, সেই সাথে তাদের একটি বড় ঋণ নেওয়া হবে। কিসের ঋণ? তা এখনো জানতে পারিনি স্যার। কথা শোনা মাত্রই রাগ উঠে যায় আভিমের, কিন্তু কোনো মতে সে রাগ চেপে বলে ওঠে, বাবা দাদির জন্য একজন কেয়ারটেকার রাখার সিদ্ধান্ত নিয়েছেন। I hope you know what you have to do now. জি স্যার, জানি। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ফোনটি কেটে দেয় আভিম। মা, আমার এই চাকরিটা প্রয়োজন, বোঝার চেষ্টা কেন করছো না? কিছু বুঝতে চাইছি না আমি। এই চাকরিটি তুমি করছো না, এটি আমার শেষ সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্তকে আমি সম্মান করি, কিন্তু তুমি শুধুই একতরফা ভাবছো মা। তুমি শুধুই আমার সেফটির কথা ভাবছো, কিন্তু এটি একবারও ভাবছো না যে এই চাকরিটি করলে আমাদের বিপদ কতটা কেটে যাবে। থাকা খাওয়া ফ্রিতে, সেই সাথে মাস গেলে 25,000 টাকা। আর আমার কাজটা কি? শুধু একজন বৃদ্ধার সাথে সারাদিন থাকা এবং তার ওষুধ থেকে শুরু করে তার যাবতীয় সব দিকে খেয়াল রাখা। ভাবতে পারছো এই প্রস্তাবটি আমাদের জন্য কতটা লাভজনক? বোকার মতো কথা বলছো নাফিয়া। শুধুমাত্র একজন বৃদ্ধার দেখাশোনা করবা, সেজন্য মাস গেলে 25,000 টাকা, আবার শত রাতেও থাকতে হবে। এটা কোনো ফোন দিয়েও তো হতে পারে। বৃদ্ধা মানুষ হুটহাট রাতেও অসুস্থ হয়ে পড়তে পারে, সেই জন্যই হয়তো ওই শর্তটি। আর ওরা অনেক বড় লোক মা। যে লোকটি কথা বলতে এসেছিল সে তাদের কর্মচারী, কিন্তু সেই কর্মচারীকে দেখতেই লাখপতি মনে হচ্ছিল। এখন তুমিই ভাবো, ওদের কাছে মাসে 25,000 টাকা কোনো ব্যাপার? ওরা তোমার কোথায় পেল? আর এই প্রস্তাব তোমাকেই কেন দিল? লোকটা বলেছিল আমার কোনো এক স্টুডেন্টের প্যারেন্টস তাদের আমাকে এই কাজটি দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। তোমার স্কুলের চাকরিটার কি হবে? তা অব্যাহত থাকবে। আমি কথা বলে নিয়েছি লোকটির সাথে। স্কুলে আমার 3টি ক্লাস পড়াবার আছে, যাদের ঘন্টার ব্যাপার এতটুকু ছাড় দিবেন তারা। তাও আমার মন সায় দিচ্ছে না। উফ মা। বলেই নাভিয়া তার মাকে জড়িয়ে ধরে কণ্ঠে একটু আহ্লাদি ভাব এনে বলে ওঠে, মা প্লিজ না করো না, আমি সেফ থাকবো ইনশাআল্লাহ। আর তুমি না হয় 3 বেলা নিয়ম করে কল দিও। আর আল্লাহ না করুক কোনো সমস্যা হলে ব্যাস 35 থেকে 40 মিনিটের পথ। রাজি হয়ে যাও না। আচ্ছা করো যা ইচ্ছা। আমার কথার কি আর কেউ দাম দেয়? বাবা সহ মেয়ে দুটো তাই করবে যা তাদের মন চাবে। বলতে বলতেই নাফিয়ার বাহুবন্ধনী হতে নিজেকে ছাড়িয়ে নাফিয়ার কক্ষ ত্যাগ করেন নয়না বেগম। সকাল সকাল নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগ ভর্তি করে নিজের প্রস্তুত হয়ে নেন নাফিয়া। অতঃপর পরিবারের সকল থেকে বিদায় নিয়ে রওনা হয় নিজের নতুন কর্মস্থলের উদ্দেশ্যে। বিশাল জায়গা নিয়ে ঘেরাও করা একটি 3 তলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নাফিয়া। মুগ্ধ হয়ে বাড়িটি দেখছে সে। সাদা এবং কমলা রঙের বাড়িটির চারপাশ উঁচু দেওয়ালে ঘেরা। দেওয়ালের ভেতরের দিকটা বিভিন্ন ফুল গাছ দ্বারা সজ্জিত। মেইন গেটটি যেমন বড় তেমন এর উপর করা কারুকাজগুলোও আকর্ষণীয়। মুগ্ধতা নিয়ে নাফিয়া বাড়ির সদর দরজায় বেল বাজাতেই একটি 21-22 বছরের মেয়ে দরজা খুলে বলে ওঠে, আসসালামু আলাইকুম ম্যাম, কাকে চাই? জি, আমাকে এ বাড়ির একজন বুজুর্গ ব্যক্তির পরিচর্যার দায়িত্বে নিয়োগ করা হয়েছে। ও, ভেতরে আসুন। মেয়েটি নাফিয়াকে সোফার দিকে ইঙ্গিত করে বলে ওঠে, এখানে বসুন, আমি ম্যামকে ডেকে দেই। জি। মেয়েটি যেতেই নাফিয়া পুরো হল রুমটিতে একবার চোখ বুলিয়ে নেয়। একটি বেশ বড় সাইজের টিভি দেওয়ালে লাগানো, সেই সাথে আরো অনেক আকর্ষণীয় আসবাবপত্র দিয়ে পুরো হল রুমটি সাজানো। এসব দেখার মাঝেই আফিমের মা সানিয়া বেগম এসে হাজির হন। তিনি নাফিয়ার সামনের সোফায় বসে যেই কিছু বলতে যাবে অমনি কারো কণ্ঠস্বর ভেসে আসে। হোয়াটস ইওর নেম? কণ্ঠস্বরটি কানে আসতেই চোখ জোড়া রসগোল্লার ন্যায় বড় হয়ে যায় নাফিয়ার।
সে নিজের জায়গায় একদম স্থির হয়ে থাকে। আফিম সিঁড়ি দিয়ে নামতে নামতেই প্রশ্নটি করেছিল। এখন তার মায়ের পাশে সোফায় হেলান দিয়ে বসে আফিম বলে ওঠে, কি হয়েছে, শুনতে পাওনি আমার প্রশ্ন? আফিমকে নিজের সামনে দেখে একইভাবে রসগোল্লার ন্যায় চোখ করে তাকিয়ে আছে নাফিয়া। সে এতটাই অবাক হয়েছে যে বুঝে উঠতে পারছে না তার আসলে কি প্রতিক্রিয়া দেখানো উচিত। নাফিয়ার এমন অস্বাভাবিক আচরণটা সানিয়া বেগমের বোধগম্য হল না। তিনি কিছু বলতে যাবে অমনি আফিম বলে ওঠে, মম তুমি একটু দাদিকে নিয়ে এসো তো, আমি ততক্ষণ ওর সাথে কথা বলছি। সানিয়া বেগমও আর কথা বাড়ান না, চলে গেলেন তার শাশুড়ি মাকে নিয়ে আসতে। সানিয়া বেগম যেতেই আফিম নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, Why are you staring like this? আপনি এখানে? আমারই বাসা। আর হ্যাঁ, খবরদার, যদি ভুলে ওই চাকরিটি না করার কথা চিন্তা করো তবে বেশ বড় ভুল করে বসবে। কারণ তোমার ওই স্কুলের চাকরি যার টাকা দিয়ে তুমি চলো, সেই চাকরিটি তোমার হাতছাড়া করতে আমার জাস্ট একটা আদেশই যথেষ্ট। এছাড়াও তোমার এবং তোমার পরিবারের সদস্যদের জীবন নরক বানিয়ে দেওয়ার তেমন কোনো কঠিন কাজ নয় আমার জন্য। নাভিয়া বেশ ভালোই বুঝতে পারছে যে সে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছে। সে কাঁদো কাঁদো কণ্ঠে আফিমকে বলে ওঠে, প্লিজ আমায় ক্ষমা করে দিন সেই অপরাধটার জন্য, আমি সত্যি ইচ্ছে করে করি। নাভিয়ার কথা শেষ হওয়ার আগেই আফিম বলে ওঠে, Shut up, Morhun. My mom and granny must be coming soon. Behave normal. সাথে সাথেই নাভিয়া নিজেকে ঠিকঠাক করে নেয় স্বাভাবিক না হয়েও স্বাভাবিক আচরণ করার জন্য। তার একটু পরেই আফিমের মা ও দাদি এসে পড়েন। দুজনে বসে প্রথমে নাভিয়ার সম্পর্কে জানতে চায় এবং পরে সারা দিনে দাদির কি কি কাজ ঔষধ আছে সেগুলো এবং নাভিয়ার কাজ বুঝিয়ে দেন। কথার পর্ব চলাকালীনই চা নাস্তাও সেরে নেওয়া হয়। সব শেষে সেই মেয়েটিকে ডেকে বলা হয় নাভিয়াকে গেস্ট রুম কোথায় তা দেখিয়ে দিতে। নাভিয়া গেস্ট রুমটায় প্রবেশ করে দেখে এই রুমটিও সুন্দর, বেশ পরিপাটি, কিন্তু এখন এখানকার চেয়েও মুগ্ধ হতে পারছে না সে, কারণ তার মধ্যে মুগ্ধতার মহ কাজ করছে না। মন মস্তিষ্ক সব জায়গায় আফিম নামক বড্ড ভয়ঙ্কর প্রাণীটি ঘুরছে। যা হচ্ছে তা হতে দেওয়া ছাড়া যেহেতু আর কোনো উপায় নেই, তাই নাভিয়া বেশি না ভেবে নিজের পরিহিত বোরকা খুলে ফ্রেশ হয়ে নেয়। অতঃপর তৈরি হয়ে সে অগ্রসর হয় দাদির রুমের দিকে। পথে আফিমের চোখে পড়ে যায় নাভিয়া। নাভিয়া একটি হাতা লম্বা লং ড্রেস পরেছে, সেই সাথে এমনভাবে ওড়না পরেছে যে মাথার চুল থেকে কোমর অবধি পুরোটাই ঢেকে আছে। না চাইতেও নাভিয়ার এই স্বাধীনতাটিকে ভালো লাগে আফিমের। এক পলক দেখেই চোখ সরিয়ে নেয় আফিম এবং অগ্রসর হয় সদর দরজার দিকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে। আফিম দরজার কাছাকাছি যেতেই তার দিকে চোখ পড়ে নাভিয়ার। আফিমকে দেখেই নাভিয়া মনে মনে বলে ওঠে, যতই ভয়ঙ্কর প্রাণী হও না কেন মিস্টার আফিম ইবনান, আমিও এবার তোমায় দেখাবো আমি কি জিনিস। আফিমের অফিসে যাওয়ার পর দিয়ে নিশ্চিন্তে দাদির সাথে সময় পার করেছে নাভিয়া। প্রথম দিনেই দাদির সাথে বেশ গল্প জমে তার। তারপর দুপুরে দাদিকে সময় মতো ঔষধ খাওয়ানো, খাবার খাওয়ানো, বিকেলে দাদির সাথে বাড়ির সামনের বিশাল বড় বাগানটায় হাঁটা, সবকিছুই খুব ভালোভাবে উপভোগ করছে নাভিয়া। তার এখানে এসে ভালোই লাগছে, শুধু আফসোস সেই ভয়ঙ্কর প্রাণীটিকে নিয়ে। সন্ধ্যায় দাদিকে সোফায় বসিয়ে দাদির ঘাড় ম্যাসাজ করে দিচ্ছিল নাভিয়া। ঠিক এমন সময় আফিম এসে হাজির হয়। এক নজর নাভিয়ার দিকে তাকিয়ে আফিম সোজা নিচের কক্ষে চলে যায়। আফিমকে দেখার পর থেকেই ভয়ে নাভিয়ার হৃদস্পন্দনের গতি বেড়ে চলেছে। না জানি কি করে। কিছুটা সময় অতিক্রম হতেই নিচে নেমে আসে আফিম। সোফায় আয়েশ করে বসে নাভিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, Your name? Sheikh Nafia, right? জি। Bring a cup of coffee for me. আমি? তো আচ্ছা আনছি। বলে রান্নাঘরের দিকে যেতে যেতে নাভিয়া মনে মনে বলে ভাবে, এই কাজ তো আমার না, তাহলে আমি কেন করছি? করব নাকি করব না, ফুর, না করলে আবার না জানি কি শাস্তি দেয়। তার চেয়ে এক কাপ কফি বানালে ক্ষতি নেই। কফি বানিয়ে আফিমের কাছে এসে কফির মগটি তার দিকে এগিয়ে দেয় নাভিয়া। আফিম কফির মগটি নেওয়ার সময় হুট করে মগটি তার হাত থেকে পিছলে পড়ে যায়, ফলে গরম কফি ছিটকে পড়ে গিয়ে নাভিয়ার পায়ের উপর। সোফাতেই বসেছিলেন দাদি। নাভিয়ার পায়ে গরম কফি পড়তে দেখে তিনি দ্রুত উঠে টি টেবিলে রাখা পানির জগ হতে কিছু পানি নাভিয়ার পায়ে ঢেলে দিলেন। নাভিয়ার পাটা জ্বলছে, সে ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করছে। দাদি নাভিয়াকে আফিমের পাশে বসিয়ে একজন গৃহ পরিচারিকাকে রেখে মলম আনতে বললেন। মলম আনা হলে তার নাভিয়ার পায়ে লাগাবার কিছুটা সময় পরই জ্বালাটা কমে যায়। পরিস্থিতি স্বাভাবিক হতেই দাদি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার ভুলে মেয়েটা ব্যথা পেল, তাকে একটা সরি পর্যন্ত না বলে তুমি পত্রিকায় মুখ গুজে আছো? এই কেমন ভদ্রতা? I'm sorry, Miss Sheikh. আফিমের দিকে তাকাতেই নাভিয়া দেখে আফিমের ঠোঁটে বাঁকা হাসি, যা দাদির নজরে পড়েনি।
আফিমের এ হাসির অর্থই হচ্ছে কাজটি আফিম ইচ্ছাকৃতভাবে করছে। দাঁতে দাঁত চেপে নিজের রাগটি নিয়ন্ত্রণ করে নাফিয়া বলে ওঠে, দাদি আমি নিজের রুমে যেতে যাচ্ছি, যাবো? হ্যাঁ হ্যাঁ যাও। নাফিয়া সোফা থেকে উঠে আফিমের সামনে থেকে যাওয়ার সময় ইচ্ছে করে এমনভাবে আফিমের পায়ের উপর পাড়া দিল যেন এটি অনিচ্ছাকৃত হয়েছে। পায়ে উঁচু জুতো থাকায় আফিমের পা খানিকটা কেটে যায়। পত্রিকা পড়ার মাঝে এই ব্যথা অনুভব হওয়ায় আহ শব্দ করে ওঠে আফিম। নাফিয়া চমকে যাওয়ার নাটক করে বলে ওঠে, সরি স্যার, সরি, আমি খেয়াল করিনি। এদিকে আফিমের দাদি তার আদুরে পোতার পায়ের সামান্য রক্ত দেখে অস্থির হয়ে ওঠেন। এসবের মাঝে আফিম চোয়াল শক্ত তাকিয়ে থাকে নাফিয়ার দিকে। সে বেশ বুঝতে পারছে নাফিয়া এটি ইচ্ছে করেই করেছে। আফিমের এমন রাগান্বিত চাহনিতে নাফিয়ার হৃদস্পন্দন থেমে থেমে যাচ্ছে। সে মনে মনে ভাবে, আমার হয়তো এই কুমারী অবস্থায় মরতে হবে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দ, তার মনোমুগ্ধকর ঘ্রাণ ও ঠান্ডা বাতাসের পরশ মানুষের মন মস্তিষ্কে শান্তি এনে দেয় এবং উপহার দেয় চরম আরামদায়ক নিদ্রা। নাফিয়াও আরামের ঘুমে বিভোর হয়ে আছে। হঠাৎ সে তার মুখে তরল জাতীয় কিছু অনুভব করে। ঘুম ভেঙে যায় তার। পিট পিট চোখে মেলতেই তার মুখের উপর বেশ খানিকটা পানি এসে পড়ে। তাৎক্ষণিক উঠে বসে সে। কিছুটা পানি তার নাক অবধি উঠে গিয়েছে। কিছুটা সময় নিয়ে স্বাভাবিক হয়ে নাফিয়া তার সামনে দাঁড়ানো ব্যক্তিটির দিকে তাকায়। আফিম ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছে। একে তো এত আরামের ঘুমটা পানি হলো, দ্বিতীয়ত পানিতে শরীরের বেশ কিছুটা অংশ ভিজে গিয়েছে, ফলে ঠান্ডা বাতাসের জন্য ঠান্ডা লাগছে। আর তৃতীয়ত যে এই মহান কাজটি করেছে সে ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে বেহায়ার মতো তাকিয়ে আছে। রেগে নাফিয়া বলে ওঠে, কি চাই আপনার? এত অসভ্য কেন আপনি? এভাবে মাঝরাতে একটা মেয়ের রুমে ঢুকে অত্যাচার করছেন। আর রুমে ঢুকলেন কি করে? আমি তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। নাফিয়ার কথা শেষ হতেই আফিম নাফিয়ার হাত ধরে এক হ্যাচকা টানে দাঁড় করিয়ে বলে ওঠে, আমি অসভ্য? তোমার সাহস দেখে তো অবাক না হয়ে পারছি না। প্রথমত ইচ্ছে করে আমার পায়ে পাড়া দিয়েছো। কথাটি বলেই আফিম নাফিয়ার হাত মুচড়ে ধরে। ব্যথায় আহ শব্দ করে ওঠে নাফিয়া। আফিম আবারও বলতে আরম্ভ করে, আর দ্বিতীয়ত এখন আমি অসভ্য বলছো। আফিম ইবনানের অসভ্যতা কাকে বলে তা এখনো টের পাবে তুমি। হাত জোর করে মুচড়ে ধরায় বেশ ব্যথা পাচ্ছে নাফিয়া। সেই সাথে আফিমের রাগান্বিত চেহারা ও উক্তি শুনে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে তার। সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি কিন্তু এখন চিল্লাবো। তাচ্ছিল্যের একটি হাসি ঠোঁটে ঝুলিয়ে আফিম বলে ওঠে, এবারই সবকটি রুম সাউন্ড প্রুফ। ছেড়ে দিন প্লিজ, ভুল হয়ে গেছে। আপনি অসভ্য নন। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে আফিম নাফিয়ার মুচড়ে ধরে হাতটি ছেড়ে দিয়ে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে বলে ওঠে, ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে তোমায়। নাফিয়া যেই কিছু বলতে যাবে অমনি আফিম তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, শাট আপ। ব্যাস, মুখ বন্ধ হয়ে যায় নাফিয়ার। আফিম ধীরে ধীরে নাফিয়ার ঠোঁটের দিকে অগ্রসর হতে থাকে। এটি দেখে নাফিয়া ভাবে হয়তো প্রথম দিনের মতো আজও আফিম একই কাজ করবে, তাই সে চটজলদি নিজের ঠোঁট হাত দিয়ে চেপে ধরে। কিন্তু লাভ হয় না। আফিম ধীরে ধীরে তার দিকে অগ্রসর হচ্ছেই। ভয়ে চোখ জোড়া বুজে নেয় নাফি। চোখ বুঝা অবস্থায় সে অনুভব করে কেউ কামড়ে তার ঘাড়ের মাংস তুলে দিচ্ছে। যন্ত্রণায় চেঁচিয়ে উঠে আফিমকে নিজে থেকে দূরে সরাবার চেষ্টা করে নাফিয়া, কিন্তু সে সফল হয় না। ব্যথায় কেঁদেই দেয় নাফিয়া। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই নাফিয়াকে ছেড়ে দেয় আফিম। ঘাড়ের যে জায়গাটায় কামড় বসিয়েছে সেই জায়গাটাতে দাঁতের দাগ বসে খানিকটা রক্ত বেরিয়ে এসেছে। নাফিয়ার চোখে পানি দেখে আফিম বলে ওঠে, এতটুকু ব্যথা সহ্য করতে পারো না, আর আফিম ইবনানের সাথে টেক্কা দিতে আসো? ভীষণ রাগ ওঠা সত্ত্বেও চুপ করে থাকে নাফিয়া, কারণ সে জানে এখন কিছু বলাটা তার জন্য হিতকর হবে না। নাফিয়ার কোনো উত্তর না পেয়ে আফিমও তার সময় অপচয় করে না। ঠোঁটে জয়ের হাসি ঝুলিয়ে নাফিয়ার কক্ষ ত্যাগ করে সে। আফিম যেতে নাফিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্ষতটা দেখে নেয়। জায়গাটাতেও ব্যথা পেয়েছে সে। মনে মনে নাফিয়া বলে ওঠে, এর উত্তর তুমি পাবে আফিম ইবনান। সকাল ঠিক 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের ইবাদত শেষ করে দাদির কক্ষে যাওয়ার জন্য রওনা হয় নাফিয়া। দাদির পাশের রুমটি দেওয়া হয়েছে তাকে। দাদির কক্ষে প্রবেশ করতেই নাফিয়া দেখে দাদি পত্রিকা পড়ছেন। দাদিকে উদ্দেশ্য করে সে বলে ওঠে, আসসালামু আলাইকুম দাদি, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। উঠে পড়েছো? জি, এখন বলুন হাঁটতে যাওয়ার আগে কি খাবেন? 1 কাপ দুধ চা হলে মন্দ হয় না। 1 কাপ দুধ চা, না হয় 1 কাপ দুধ, না হয় 1 কাপ চা। এখন কি আমার রং চা খেতে হবে? জি অবশ্যই, যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক তাই খেতে হবে।
আচ্ছা, তবে 1 কাপ রং চা। আচ্ছা, আনছি। বলেই নাফিয়া তাদের কক্ষ ত্যাগ করে রান্নার ঘরে প্রবেশ করে। রান্নাঘরে দুজন রাঁধুনি সকালের নাস্তা তৈরির প্রস্তুতি নিচ্ছে। নাফিয়া তাদের একজনকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপু, দাদির রং চা চেয়েছে, এখনই বানিয়ে দিতে পারবেন তো? জি অবশ্যই ম্যাম। ম্যাম বলার প্রয়োজন নেই, আপনি আমার বড়, তাই নাফিয়াই বলুন। জি আচ্ছা। আর আরেকটি কথা, আজ থেকে দাদির 3 বেলার খাদ্য তালিকায় কি কি খাবার থাকবে তা আমার থেকে অবশ্যই জেনে নেবেন। ঠিক আছে। আজ তার সকালের নাস্তার জন্য 2টি রুটি, এই যে এই বাটি, 1 বাটি গরুর কলিজা এবং ডিম তৈরি করবেন। আছে তো সব? জি আছে, তৈরি হয়ে যাবে। ধন্যবাদ। বলেই রান্নাঘর থেকে বেরিয়ে দাদির কক্ষের দিকে অগ্রসর হয় নাফিয়া। ঠিক 5:30টায় দাদি ও নাফিয়া দুজনে বেরিয়ে পড়লো হাঁটার জন্য। বাড়ির কাছে একটি পার্ক আছে, সেই পার্কটিতে দুজন হাঁটার সাথে সাথে বিভিন্ন গল্পও করলো। প্রায় 1 ঘন্টা হাঁটার পর দুজন বেশ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে প্রবেশ করতে সানিয়া বেগম ঠোঁটে হাসি টেনে তাদের উদ্দেশ্যে বলে ওঠে, হাঁটা হলো আমাদের। নাফিয়া ঠোঁটে হাসি ফুটিয়ে সম্মতি জানালো, আর দাদি বলে উঠল, তোমারও হাঁটা উচিত বৌমা, বয়স তোমারও হয়েছে, সেই সাথে ওজনটাও তো তোমার কম নয়। শাশুড়ির এমন উক্তি শুনে মুহূর্তেই মুখটি কালো হয়ে গেল সানিয়া বেগমের। তিনি শাশুড়িকে উদ্দেশ্য করে বলে ওঠেন, মন্দ বলেন নিমা। সানিয়া বেগমের মন খারাপ হতে দেখে নাফিয়া বলে ওঠে, কি যে বলেন না দাদি, আন্টি এখনো ইয়াং আছে, তাকে দেখে কেউ বলবে নাকি তার এত বড় একটা ছেলে আছে? আমি তো প্রথমে দেখে অবাক হয়েছিলাম, যার শাশুড়িকেই এখনো বার্ধক্য কাবু করতে পারলো না, সেখানে তার বয়স তো অনেক কম। নাফিয়ার কথায় সানিয়া বেগমের চেহারা খুশিতে জলজল করে ওঠে এবং তার ঠোঁটের হাসিটি আবারও ফিরে আসে। দাদি নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, শাশুড়ি বৌমা দুজনকেই পটানো হচ্ছে দেখছি। নাফিয়া হেসে বলে ওঠে, মোটেই না, যা সত্যি তাই বলছি। নাফিয়ার কথায় দাদি একটু হেসে সানিয়া বেগমকে বলে ওঠে, বৌমা, আমার খাবার প্রস্তুত করো, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা মা। অতঃপর নাফিয়া ও দাদি উভয় চলে গেল নিজ নিজ কক্ষে ফ্রেশ হতে এবং সানিয়া বেগম রান্না করে। আফিমের সকাল হয় 6টায়। উঠে বেরিয়ে পড়ে জগিং এর উদ্দেশ্যে। টানা 1 ঘন্টা ওয়ার্ক আউট করে বাড়ি ফিরেন তিনি। বাড়ি ফিরে গোসল সেরে একদম অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিজের কক্ষ হতে খাবার ঘরে এসে নিজের সকালের নাস্তা শেষ করেন। তারপর কিছুটা সময়ের জন্য পত্রিকায় মুখ ডুবান। অফিস 9টায় হওয়ায় 8:40 অফিসের উদ্দেশ্যে রওনা হন। এই ছিল আফিমের প্রত্যেক দিনের সকালের নিয়মিত কার্যক্রমের সূচি। আজও এর ব্যতিক্রম হলো না। অফিসে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে খাবার ঘরে এসে 4-5টায় চোখ বুলিয়ে নেয় সে, কিন্তু নাফিয়ার দেখা না মেলে না। তাই খাওয়াটা শেষ করে আফিম তার দাদির কক্ষে যায়, হয়তো নাফিয়া সেখানেই আছে এই ভেবে। কিন্তু দাদির কক্ষেও নাফিয়ার খোঁজ মেলে না। আফিমকে সকাল সকাল নিজের কক্ষে আবিষ্কার করে বেশ বিস্মিত হন দাদি। তিনি কৌতূহল দমিয়ে না রেখে জিজ্ঞেস করে বসেন, আজ এত সকাল সকাল আমার রুমে? এমনি দেখতে এলাম, কেমন আছো? এত বছরে তো কখনো সকাল সকাল তোমার আমার কথা মনে পড়েনি, তবে আজ হঠাৎ? উফ দাদি, ডোন্ট বিহেভ লাইক মম। আচ্ছা আচ্ছা। মিস শেখ ঠিক মতো নিজের কাজ করেছো তো? একটু বেশি সুনাম করলে। কমই করেছি। তা যাই হোক, এখন কই মহারানী? তোমাকে একা ফেলে নিজেতে মত্ত হয়ে আছে আর তুমি বসে তার সুনাম করছো। ওর স্কুলে ক্লাস শুরু হয় 7:30টায়, তাই স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে। কথাটি শুনে আফিম মনে মনে বলে উঠল, ইস, ভুলেই গিয়েছিলাম, সকাল সকাল এক ডোজ দিয়ে যাব, তার হচ্ছে না। নাফিয়ার খবর মিলতেই আফিম উঠে দাঁড়িয়ে তার দাদিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা দাদি, আমি যাই, তুমি নিজের খেয়াল রেখো। কথাটি শেষ করে দাদির দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে কক্ষ ত্যাগ করে সে। 7:30 হতে 9টা অবধি 3টে ক্লাস নেয় নাফিয়া, প্রথম, তৃতীয় এবং চতুর্থ। এই 3টি শ্রেণীর 3টি বিষয়ে ক্লাস নেয় সে। 9টা বাজে ক্লাস নেওয়া শেষে বাসায় এসে পৌঁছায় নাফিয়া। ফ্রেশ হয়ে দাদির কক্ষে যেতেই দেখে দাদি ঘুমিয়ে আছে, তাই আবার নিজের কক্ষে ফিরে আসে সে। বিছানায় গা এলিয়ে দিতেই তার চোখের সামনে ভেসে ওঠে গত রাতে আফিমের করা কাজটি। আফিমের এই কাজটির একটি পাল্টা জবাব তার দিতেই হবে, কিন্তু কিভাবে দিবে তাই ভাবনার বিষয়। শুয়ে শুয়ে এরই ভাবতেই ব্যস্ত হয়ে পড়ল নাফিয়া। সন্ধ্যায় সবাই হলরুমে বসে টিভি দেখছে। আফিমও অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিয়ে হলরুমে এসে পত্রিকাটি নিয়ে বসে। কিছুটা সময় পত্রিকায় মুখ ডুবিয়ে থাকার পর আফিম নাফিয়ার দিকে আর চোখে তাকিয়ে দেখে নাফিয়া খুব মনোযোগ দিয়ে টিভিতে বাংলা নাটক দেখছে। নাফিয়ার এত শান্তি তার সহ্য হলো না। সে নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, মিস শেখ, আমার জন্য এক কাপ কফি নিয়ে আসবেন কি? ও কফি আনতে যাবে কেন এত সার্ভেন্ট থাকতে? দাঁড়া, কোনো একজন সার্ভেন্টকে বলছি।
না না আন্টি, আমিই আনছি, কোনো সমস্যা নেই। সানিয়া বেগম উত্তরে কিছু না বলে মুচকি হাসে। এদিকে নাফিয়া যেন আফিমের মুখ থেকে এটি শোনার জন্য অপেক্ষারত ছিল এতক্ষণ। ঠোঁটে হাসি ঝুলিয়ে নাফিয়া চলে যায় রান্নাঘরে কফি বানাতে। আর এদিকে কিছুটা সন্দিহান চোখে আফিম তাকিয়ে রয় নাফিয়ার যাওয়ার দিকে। মেয়েটির মতলব তার কাছে ঠিক সুবিধার লাগছে না। কিছুটা সময় পার হতেই নাফিয়া কফি হাতে ফিরে আসে। আফিমকে কফিটি এগিয়ে দেয় ঠোঁটে হাসি ঝুলিয়ে। নাফিয়ার ওর দিকে তাকিয়ে হাসাটা ঠিক মতো হজম হলো না আফিমের। সে ভ্রু কুঁচকে একবার নাফিয়াকে দেখে নিয়ে একটু করে কফিতে চুমুক বসায়। কফির টেস্ট একদম ঠিক দেখে আফিম খানিকটা অবাক হয়, কারণ সে ভেবেছিল নাফিয়া কফিতে কিছু একটা মিশিয়েছে। কিন্তু এমনটি না হয় আফিম আরও একবার নাফিয়ার দিকে তাকায়, দেখে নাফিয়া টিভিতে মনোযোগ দিয়ে দেখছে। আফিম আর বেশি না ভেবে কফিটি এক চুমুক করে শেষ করে ফেলে। খাওয়ার কিছুটা সময় বেরোতেই পেট কেমন জানি শব্দ করে ওঠে। আফিমের মনে হচ্ছে সে এখনই ওয়াশরুমে না গেলে বিরাট ক্ষতি হয়ে যাবে। পত্রিকাটা কোনো মতে রেখে আফিম দ্রুত গতিতে নিজের কক্ষের ওয়াশরুমের উদ্দেশ্যে অগ্রসর হয়। দ্রুত পদে ওয়াশরুমে ঢুকতেই পা পিছলে ঠাস করে ওয়াশরুমের মেঝেতে পড়ে যায় সে। ভালো করে মেঝেতে দৃষ্টিপাত করলেই সে দেখে পুরো ফ্লোরটায় সাবান পানি। পায়ে প্রচুর ব্যথা পাওয়া সত্ত্বেও কোনো মতে উঠে কাছে সেরে নেয়। কাজ শেষ হতেই যেই সে বেরোতে যাবে তখন দেখে ওয়াশরুমের গেটটা বাইরে দিয়ে আটকানো। আফিম বেশ বুঝতে পারছে এই সব কাজের পেছনে কার হাত। রেগে পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে তার। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে হাত বারবার মুঠোবন্দি করে এবং খুলে নিজের রাগ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। এরই মাঝে আবারও পেট শব্দ করে ওঠে তার। এভাবেই চলতে চলতে 2 ঘন্টা পার হবার পর নাফিয়া গিয়ে আফিমের ওয়াশরুমের দরজা বাইরে থেকে খুলে দিয়ে এক দৌড়ে তাদের কাছে চলে আসে। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে আফিমের। ওয়াশরুমের দরজা খোলা পেয়েই বেরিয়ে আসে সে। কক্ষ পুরোটাই খালি দেখে আর কোনো কিছুতেই মনোযোগ না দিয়ে টাওয়ালটা নিয়ে আবারও ওয়াশরুমে চলে যায় সে। ক্লান্ত শরীরে গোসলটি সেরে কক্ষে এসে বিছানায় গা এলি দেয় এবং একজন সার্ভেন্টকে ডেকে স্যালাইন দিয়ে যেতে বলে। সেই রাতে আফিমা নিজের কক্ষ হতে বের হয় না। এদিকে নাফিয়ার যেন ঈদ, সে তো মহা খুশি। আফিমকে তার উচিত শিক্ষা দিতে পেরে নিজের কাছে বড্ড ভালো লাগছে তার। রাতে নিজের রুমের দরজা এবং জানালাটাও পর্যন্ত ভালোভাবে আটকিয়ে এসি ছেড়ে শুয়ে পড়ে নাফিয়া। আগের রাতে আফিম এক্সট্রা চাবি ব্যবহার করে ওর কক্ষে প্রবেশ করেছিল, তা বুঝতে পেরে আজ দরজায় ছিটকিনিটাও লাগিয়েছে সে। অতঃপর বিছানায় আরাম করে শুয়ে সে কল্পনা করতে আরম্ভ করে আজ আফিমকে দেওয়া শাস্তিতে আফিমের কেমন অনুভব করছিল। ভাবতেই চরম আনন্দ হচ্ছে নাফিয়ার। সে মনে মনে বলে ওঠে, কাল সকালে মিস্টার আফিম ইবনানের অবস্থাই বলে দিবে নাফিয়ার সাথে টেক্কা দেওয়ার ফল কেমন হয়। ঠোঁটে প্রশান্তির হাসি টেনে চোখ জোড়া বুঝে নেয় নাফিয়া এক শান্তিময় ঘুমের আশায়। সকাল হতে দাদির সাথে সাথেই আসে নাফিয়া। এক মুহূর্তের জন্যই কোথাও একা থাকছে না সে। বলা তো যায় না আফিম কখন আবার তার উপর হামলা করে বসে। তার উপর আজ আবার স্কুলও বন্ধ। স্কুল থাকলেও চিন্তামুক্ত থাকা যেত। সকালে যখন দাদি ও নাফিয়া উভয়ই খাবার টেবিলে বসে গরম গরম চাই চুমুক বসাচ্ছিল তখনই দেখা মিলল আফিমের। গতকাল পিছলে পড়া পায়ের ব্যথা হয় তার, তাই জন্য ঠিক মতো হাঁটতে পারছে না সে। আফিমকে এভাবে হাঁটতে দেখে মনে মনে খুবই খুশি হয় নাফিয়া এবং বলে ওঠে, এতটুকু ডোজে ঠিক মতো হাঁটতে পারছেন না আর আসছে নাফিয়ার সাথে টেক্কা দিতে। নাফিয়ার দিকে চোখ পড়তেই আফিম দেখে নাফিয়ার ঠোঁটে হাসি, সাথে সাথেই চোয়াল শক্ত হয়ে যায় তার। হাত মুঠোবন্দি করে আফিম চুপচাপ হেঁটে নিজের পত্রিকাটি নিয়ে একজন সার্ভেন্টকে আদেশ করে খাবার তার রুমে পাঠিয়ে দিতে। অতঃপর নিজের রুমে চলে যায়। এরপর থেকে সারাদিনে আফিমের দেখা মেলে না। আজ অফিসেও যায় না সে, সারাটা দিন নিজের কক্ষেই থাকে। এদিকে আফিমের ভয়ে ভয়ে নাফিসা পুরো একদিন এক মুহূর্তও একা থাকেনি, সব সময় কারো না কারোর সাথেই থেকেছিল। কিন্তু আফিমকে এভাবে সারাদিন রুমে থাকতে দেখে কেন যেন খারাপও লাগছে নাফিয়ার। সার্ভেন্ট যারা আফিমের রুমে গিয়েছিল তাদের দাদি জিজ্ঞাসা করেছিলেন আফিমের কথা। সবার উত্তর, স্যার চুপচাপ শুয়ে আছেন, হয়তো স্যারের শরীর ভালো না। সারাটা দিন আফিম নিজেকে এভাবে বন্দি করে রেখেছে, সেই সাথে শরীরটিও ভালো নেই। এগুলো দেখে নাফিয়ার খুব খারাপ লাগছে। রাতে নিজের কক্ষে এসে বিছানায় গায়ে লিদে ভাবতে থাকে হয়তো সে অতিরিক্ত করে ফেলেছে, এতটা না করলেও পারত। মনে মনে সে এও ভেবে নেয় যে সে আফিমকে সরি বলবে। আফিম যেহেতু নিজ কক্ষ হতে বের হচ্ছে না, তাই নাফিয়াও দরজা লাগানোর দিকে তেমন গুরুত্ব আরোপ করেনি। সে গোসল সেরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ তার কানে কোনো কাঁচের জিনিস ভাঙার আওয়াজ আসে।
ভ্রু জোড়া কুঁচকে নিজের কক্ষে প্রবেশ করতেই দেখে আফিম এক এক করে কাঁচের আসবাবপত্রগুলো মেঝেতে ছুঁড়ে ফেলছে। অবাক হয়ে আফিমের এমন উদ্ভট কাজের দিকে তাকিয়ে আছে নাফিয়া। আফিম বেশ কটি আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেওয়ার পর নাফিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, ওয়াক অন ইট। আফিমের কথায় অবাকের চরম শীর্ষে পৌঁছে নাফিম বলে ওঠে, মানে? কানে শুনতে পাবো না? হার্টের ওপর। রাগে আফিমের শুধু চোখ দুটি নয়, দুধের ন্যায় ফর্সা মুখটিও রক্তিম বর্ণ ধারণ করেছে। আফিমকে দেখে ভয়ে কাঁপা কাঁপা ভাব নাফিয়ার। নাফিয়াকে তার জায়গায় স্থির থাকতে দেখে আফিমের রাগের মাত্রা আরো বেড়ে যায় এবং সে বলে ওঠে, যা বলেছি তা যদি এখনই না করো তবে এরপর যা হবে তার জন্য দায়ী থাকবে কেবলমাত্র তুমি। অতিরিক্ত রাগের বশে এখনই যে আফিম যে কোনো কিছু করে বসতে পারে তা বেশ ভালোই বুঝতে পারছে নাভিয়া। সে আর না ভেবে ধীরে ধীরে কাঁচের টুকরোগুলো উপরে একটি পা রাখে। সাথে সাথে বেশ কয়টি কাঁচের টুকরো নাভিয়ার পায়ে ঢুকে যায়। ব্যথায় চোখে পানি চলে আসে নাভিয়ার। ঠোঁটের ঠোঁট চেপে চোখের জল আটকে রাখার বৃথা চেষ্টা করে। দ্বিতীয় পা কাঁচের টুকরোগুলোর উপর রাখতেই দ্বিতীয় পায়েরও কাঁচ বেশ কটি টুকরো বিঁধল। ব্যথায় চোখের কোণ বেয়ে জল ঘুরিয়ে পড়ছে নাভিয়ার। সে কোনোভাবেই তৃতীয় কদম ফেলার সাহস জোগাতে পারছে না। এদিকে নাভিয়া যে সত্যিই কাঁচের উপর পা দেওয়ার মতো সাহস করবে তা চিন্তাই করেনি আফিম। নাভিয়ার পায়ের দিকটি রক্তে ধীরে ধীরে ভরে যাচ্ছে, আর নাভিয়ার চোখে জলগুলো কেনই যেন আফিমের সহ্য হচ্ছে না। আফিম আর দেরি না করে নাভিয়াকে কোলে তুলে নেয়। এতটা সময় চোখ বুজেছিল নাভিয়া। হঠাৎ এভাবে আফিমের কোলে তুলে নেওয়ায় চমকে চোখ মেলে তাকায় সে। আফিম নাভিয়াকে বিছানায় পা তুলে বসিয়ে দিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে নাভিয়ার পায়ের কাছে বসে। যেই আফিম ওষুধ লাগাতে যাবে অমনি নাভিয়া পা সরিয়ে বলে ওঠে, অনেক হয়েছে মিস্টার ইবনান, করেছেন আপনি। প্রথমত পতিতা বলে আমায় অপমান করলেন, তারপর রেগে একটি থাপ্পড় বসিয়ে দেওয়ার অপরাধে আমায় তুলে নিয়ে যে অসভ্যতা করলেন। কিচ্ছু বলিনি, ভাগ্যে হয়তো এটিই ছিল বলে মেনে নিয়েছিলাম, আর আমায় ধর্ষণ না করায় কৃতজ্ঞ ছিলাম। কিন্তু তারপরও আপনার থাপ্পড়ের জবাব দেওয়া বাকি রয়ে গিয়েছিল দেখে আমাকে এই চাকরিটা দিলেন এবং হুমকি দিলেন যেন আমি এই চাকরিটা না ছাড়ি। আপনি কি মনে করেন আফিম, আমি আপনার হুমকির ভয়ে এখনো এখানে আছি বা আপনার অত্যাচারে আমি ভয় পাই? যদি এমনটি ভেবে থাকেন তবে এটি আপনার ভুল ধারণা। আমি এখানে আছি আমার পরিবারের স্বার্থে, তাদের আর্থিক সহায়তা করার জন্য। আর আপনার এই অত্যাচার যদি ভয় পেতাম তবে আপনাকে পাল্টা জবাব দেওয়ার সাহস দেখাতাম না। তাই আমাকে দয়া দেখাতে আসবেন না। এতক্ষণ ধরে নাভিয়ার কথাগুলো চোয়াল শক্ত করে চুপচাপ শুনছে আফিম। নাভিয়ার পায়ের অবস্থা অতটাও ভালো না। আরো কিছুক্ষণ ধরে রক্ত হয়ে পড়লে নাভিয়া জ্ঞান হারাবে। আফিমের যথেষ্ট রাগ ওঠা সত্ত্বেও সে এখন কিছু বলতে যাচ্ছে না। নাভিয়া আবারও বলে ওঠে, এক মিনিট, আপনার মাঝে আদৌ দয়া নামক কোনো অনুভূতি আছে নাকি সব নাটক? আমার তো মনে হয় নাটকই, কারণ যে ছেলে দিনের আলোয় সফল বিজনেসম্যান, রাতের অন্ধকারে সে এক পতিতা সন্ধানী। দেহলোভী কোনো ব্যক্তির মানবীয় গুণাবলী থাকে না, আপনারও নেই। ব্যাস, এতক্ষণ নিজের রাগ নিয়ন্ত্রণ করে রাখতে পারলেও এখন আফিমের সহ্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছে। সে নাভিয়ার মুখ এক হাত শক্ত করে চেপে ধরে বলে ওঠে, হু দ্য হেল আর ইউ টু জাজ মি? কি জানো তুমি আমার সম্পর্কে? কতটুকু জানো আমার সম্পর্কে? হ্যাঁ, কোন সাহসে আমায় নিয়ে মন্তব্য করলে? আমার বাসা চাকর হওয়ারও যোগ্যতা তোমার নেই, সেখানে তুমি আমায় বিচার করছো? আমি যদি দেহলোভী হতাম তবে আমার গার্লফ্রেন্ড তাকে স্পর্শ না করার অপরাধে আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলে আমায় ছেড়ে যেত না। আমি যদি দেহলোভী হতাম তাহলে এতদিন তোমার সতীর দক্ষতা থাকতো না। ইউ ব্লাডি ইডিয়েট। বলেই নাভিয়াকে ছেড়ে দিয়ে আফিম দ্রুত পদে নাভিয়ার কক্ষ ত্যাগ করে। কিছুটা মাথা ব্যথা নিয়েই শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে নাভিয়া। কপালটা 3 আঙ্গুলে আলতো করে চেপে ধরে চারপাশা চোখ বুলে নেয় সে। জানালা খোলা থাকায় সূর্যের কিরণে কক্ষ আলোকিত হয়ে আছে। সকাল হয়ে গেছে দেখে বেশ অবাক হয় নাভিয়া, কারণ গতরাতে আফিম তার কক্ষ ত্যাগ করার পর সে নিজের পায়ে বেঁধে থাকা কাঁচের টুকরোগুলোকে নিজ হাতে তোলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যথায় তা ঠিক করে পেরে উঠছিল না। ধীরে ধীরে মাথা ব্যথা আরম্ভ হতে থাকে তার, এবং কিছুটা সময়ের মাঝেই নিস্তেজ হয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। এরপর আর কিছুই মনে নেই তার। নাভিয়া সকাল হয়েছে দেখে যতটা অবাক হয় তার থেকেও বেশি অবাক হয় এ দেখে যে তার পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ করা, সেই সাথে পুরো রুমটা পরিপাটির আগের ন্যায় গোছানো। নাভিয়ার এসব পর্যবেক্ষণের মাঝেই একজন গৃহপরিচারিকা এসে উপস্থিত হয়। নাভিয়ার উদ্দেশ্য করে সে বলে ওঠে, এখন কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পায়ে ব্যান্ডেজ এবং রুমের গোছগাছ কে করলো? আমি এবং অন্য একজন সার্ভেন্ট।
আপনারা জানলেন কি করে যে আমার সাহায্য প্রয়োজন? আফিম স্যার কাল রাতে আমাদের দুজনকে আপনার পায়ের ব্যান্ডেজ করে দেওয়ার জন্য পাঠান। স্যারকে দেখে তখন খুবই রাগান্বিত মনে হচ্ছিল। তিনি আমাদের বেশ তাড়া দিয়েই বলছিলেন আপনার রুমে এসে পায়ে ব্যান্ডেজটি দ্রুত করে দিতে। আমরাও দেরি করিনি, এসে আপনাকে অচেতন অবস্থায় পাই। ও আচ্ছা, আন্টি দাদি তারা জেনেছে? তাদের কাছের কথাটি বলা হয়নি, শুধু বলেছি পায়ে ব্যথা পেয়েছেন। বেশ করেছেন। আপনার এখনই কিছু খেয়ে নেওয়া উচিত ম্যাম। আগামী যে কদিন আপনি পুরোপুরি সুস্থ না হন সে পর্যন্ত ছাড় আপনার দায়িত্ব আমায় দিয়েছেন। কোনো প্রয়োজন নেই, আমি নিজের খেয়াল রাখতে পারবো। এমনটি করবেন না ম্যাম। স্যারের রাগ সম্বন্ধে আপনি হয়তো অবহিত নন। তিনি 1 সেকেন্ডেও সময় নেবেন না আমায় চাকরি হতে বের করে দিতে। নাফিয়া উত্তরে আর কিছু বলে না। আফিমের রাগ এই কদিনে বেশ ভালোভাবে উপলব্ধি করেছে সে। নীরবতাকেই সম্মতি ভেবে নিয়ে মেরি নাফিয়ার নাস্তা আনতে রান্নাঘরের দিকে অগ্রসর হয়। এদিকে নাফিয়ার ঘুম ভেঙেছে খবর পেয়ে দাদি এবং সানিয়া বেগম উভয়ই নাফিয়ার কক্ষে এসে জিজ্ঞাসা করেন সে কেমন আছে এবং পায়ে ব্যথা পেল কি করে। উত্তরে নাফিয়া বলে, আসলে রাতে একটু গলা খুসখুস করায় গরম পানি করতে রান্নাঘরে গিয়েছিলাম। গরম পানিটা গ্লাসে ঢালার সময় অসাবধানতা বশত তা হাত থেকে পিছলে পায়ের উপর পড়ে সবটা। বয়সে বড় হলেও এখানে বাচ্চাটি রয়ে গিয়েছে। এই বয়সে কেউ এমন বেখেয়ালি হয়ে চলে? তোমার থেকে এমনটা আশা করেছিলাম না। কদিন বিশ্রামেই থাকো। দুঃখিত, যেহেতু আমি এ পা নিয়ে কাজ করতে পারবো না সেহেতু সুস্থ হওয়া অবধি কি নিজের বাড়িতে যেয়ে থাকবো? না, তার প্রয়োজন নেই। এই অবস্থায় যাওয়াটাও যেমন তোমার জন্য কষ্টসাধ্য, তেমন তোমার পরিবার বিষয়টি জেনে শুধু শুধুই চিন্তিত হবেন। অনেক ধন্যবাদ দাদি, এতটা ভাবার জন্যে। দাদি উত্তরে আর কিছু না বলে তিনিও ঠোঁটে হাসি টেনে আনেন। 2 দিন পার হয়ে গেল। এই 2 দিন নাভিয়া সম্পূর্ণ বিশ্রামে ছিল। নিজ কক্ষ হতেও বের হতে পারেনি পায়ে ব্যথার জন্য। স্কুলেও নিজের অসুস্থতার ব্যাপারে জানিয়ে দিয়েছিল এবং প্রায় 1 সপ্তাহের ছুটি মঞ্জুর করে নিয়েছে। আর এই 2 দিনে আফিম ও নাফিয়ার একবারের জন্য একে অপরের মুখোমুখি হয়নি। কিন্তু আফিম যাকে নাফিয়ার সেবায় নিয়োজিত করেছিল তার থেকে ঠিকই নাফিয়ার খবর জেনে নিচ্ছিল। 3য় দিনে একটু ব্যথা থাকলেও হাঁটতে পারছে নাফিয়া। ব্যাস, এখন কি আর তাকে বসিয়ে রাখা সম্ভব? সে সকালে উঠে পায়ের ব্যথাটা কম অনুভব করাতে আবারও নিজের কাজে লেগে যাবে বলে মনস্থির করে নেয়। নিজের সকালের কাজ ছেড়ে সে ধীরে ধীরে কদম ফেলে দাদির কক্ষে উপস্থিত হয়। আসসালামু আলাইকুম দাদি, শুভ সকাল। কি ব্যাপার, তুমি বিশ্রাম না নিয়ে এখানে কি করছো? আমার পা এখন অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে দাদি, এখন আমি মোটামুটি হাঁটাহাঁটি করতে পারবো। ভেবে বলছো? জি। ঠিক আছে, বসো এখানে। পত্রিকার এই খবরটি পড়ে শোনাও। চোখে ঠিকভাবে দেখছি না আমি। জি দাদি, অবশ্যই, কিন্তু 6টায় আপনার হাঁটতে বেরোতে হবে, তাই চা বা দুধ যেটি চান একটু খেয়ে নিতে পারেন। আচ্ছা। পায়ে ব্যথা থাকায় দাদির সাথে হাঁটতে যেতে পারবে না নাফিয়া। আবার দাদিকে একাও যেতে দেওয়াটা ঠিক হবে না। এইসব যখন ভাবছিল নাফিয়া, ঠিক তখনই দাদির কক্ষে প্রবেশ করেন সানিয়া বেগম। নাফিয়াকে দেখে তিনি বলে ওঠেন, পায়ের ব্যথা কিছুটা কমেছে। জি আন্টি। উত্তরে সানিয়া বেগম ঠোঁটে হাসি টেনে আনেন। সানিয়া বেগমকে উদ্দেশ্য করে নাফিয়া বলে ওঠে, আজ বৌমা শাশুড়িকে সঙ্গ দিলে কেমন হয়? অর্থাৎ? আজ দাদির হাঁটতে যাওয়ায় আপনি তাকে সঙ্গ দিবেন আন্টি। জানি যে কোনো সার্ভেন্টকে বললে তারা দাদির সঙ্গে যাবে, কিন্তু তাতে দাদি সঙ্গ পাবে না, চুপচাপ হেঁটে বাড়ি ফিরতে হবে। কিন্তু আপনি গেলে দাদি ও আপনি উভয়ই বিভিন্ন গল্প বা স্মৃতিচারণ বা আলাপ আলোচনার মাধ্যমে সময়টা উপভোগ করতে পারবেন। নাফিয়ার কথায় বেশ খুশি হয়ে দাদি বলে ওঠেন, যথার্থ বলেছ বৌমা। আর যেহেতু নাফিয়া যেতে পারছে না সেহেতু তুমি যাবে তো আমার সাথে? জি মা, অবশ্যই। নাফিয়ার কথাটি শাশুড়ি বৌমা উভয়েরই পছন্দ হয়, কারণ বেশ অনেক দিনই হলো তারা শাশুড়ি বৌমা মন খুলে কথা বলেন না। ছাদের রেলিং ধরে সূর্যের আলোর অনুপস্থিতিতে কালো বর্ণ ধারণ করা আকাশ পানে তাকিয়ে আছে নাফিয়া। সূর্যের আলো যে সবটাই অনুপস্থিত তা কিন্তু নয়। চাঁদের পেছনে লুকিয়ে নিজের আলো জ্যোৎস্নারূপে পৃথিবীতে প্রেরণ করছে সূর্য মামা। আর নাফিয়া মন্ত্র মুগ্ধ হয়ে জ্যোৎস্না বিলাস করছে। একা একা নির্জন রাত ও সেই সাথে শীতল হাওয়া ও জ্যোৎস্না, এই অনুভূতিটি ভাষায় প্রকাশ করবার মতো নয়। কিছুটা সময় এভাবে কাটানোর পর হঠাৎ নিজের পাশে কারো উপস্থিতি অনুভব করে নাফিয়া। পাশ ফিরে তাকাতেই দেখে আফিম দাঁড়িয়ে আছে। আফিমের থেকে দৃষ্টি সরিয়ে স্থান ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই আফিম বলে ওঠে, সরি।
হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত শব্দ কানে এসে পৌঁছাতেই নাফিয়া অবাক চাহনি নিয়ে আফিমের দিকে তাকায়। আফিম নাফিয়ার দিকে না তাকিয়ে নিজের সামনে বরাবর দৃষ্টি রেখেই আবারও বলে ওঠে, আই এম সরি। উত্তরে কিছু বলে না নাফিয়া। সে কল্পনাও করেনি আফিম তাকে সরি বলবে। অবাক হওয়ার সীমা অতিক্রম হওয়ার পরেও চেহারায় স্বাভাবিকতা বজায় রাখে নাফিয়া। কিছুটা সময় নিয়ে সে বলে, আমি জানি আপনি অনুতপ্ত, না হয় প্রতিদিন আমার খবর নিতেন না। অবাক হয় আফিম। এই বিষয়টি নাফিয়া কিভাবে জানলো? সে জিজ্ঞাসু দৃষ্টিতে নাফিয়ার দিকে তাকায়। যাকে জিজ্ঞেস করতে সেই বলেছে। উত্তরে আর কিছু বলে না আফিম। নাফিয়ার দিকে দৃষ্টি সরিয়ে আকাশ পানে তাকায়। নাফিয়াও একই কাজ করলো। কিছুটা সময় নীরবতা চলার পর নাফিয়া বলে ওঠে, আপনি খুব বদমেজাজি বা রাগী হলেও মানুষটা খারাপ নন তা উপলব্ধি করেছি। নাফিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আফিম। মৃদু স্বরে বলে ওঠে, আপনি সত্যিই খারাপ হলে প্রথম দিন শুধুমাত্র অচেতন হওয়া একজন অপরিচিত মেয়ের জন্য সেই রাতে ডাক্তার ডেকে আনতেন না, আর সেদিন রাতে আপনার সম্পর্কে বাজে মন্তব্য করার পরও, অনেকটা রেগে থাকার পরও আমার পায়ে ব্যান্ডেজ করাবার জন্য সার্ভেন্ট পাঠাতেন না। উত্তরে কিছুই বলে না আফিম। কিছুটা সময় নাফিয়ার চোখে চোখ রেখে তাকিয়ে থাকার পর দৃষ্টি সরিয়ে আকাশপানে দৃষ্টি নিক্ষেপ করে। অবাক হচ্ছে আফিম। মেয়েটি ওর জন্য এতটা কষ্ট পাবার পরও ক্রোধান্বিত না হয়ে উল্টো ওর ভালো দিকগুলো নিয়ে ভাবছে। কিছুটা সময় নীরবতায় কাটিয়ে দেয় উভয় একে অপরের পাশাপাশি। অতঃপর নাফিয়া তার কক্ষে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েও থেমে যেয়ে বলে ওঠে, কারো কথায় নিজেকে বিচার করা বোকামো। আপনি জানেন আপনি অক্ষম নন, তবে আপনি সত্যি অক্ষম নন আফিম। বলে আর দাঁড়ায় না নাফিয়া। সে নিজের কক্ষের পথে অগ্রসর হয়। এদিকে নাফিয়ার কথায় আলতো এক হাসি ফুটে ওঠে আফিমের ঠোঁটে। বাচ্চাদের কাছে খুব প্রিয় একটা দিন হচ্ছে শুক্রবার। ঠিক তেমনি কিছু আরামপ্রিয় মানুষের কাছে শুক্রবারের আরেক নাম প্রেম। বাচ্চারা শুক্রবার পছন্দ করে পড়াশোনা দিয়ে আরেক দিন রেহাই পেবে বলে, আর আরামপ্রিয় মানুষেরা শুক্রবারে প্রেম খুঁজে পায়। তাদের প্রেম হয় সকালের এক লম্বা ঘুমের সাথে। আহা, সকালের ঘুমটা সে কি যে শান্তিময়। নাফিয়া আরামপ্রিয় মানুষের কাতারেই পড়ে। আজ শুক্রবার। সে কোনোভাবেই 10টার আগে বিছানা ছাড়তে রাজি নয়, কিন্তু 5:40 তার দরজায় কড়া নাড়ার শব্দ। এমন প্রেমময় ঘুমের মায়া কাটিয়ে দরজার উপাসের ব্যক্তিটিকে সাড়া দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে তার নেই। ওদিকে দরজার উপাসের মানুষটি কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে দরজায় কড়া নেড়েই চলেছে। এক রাশ বিরক্তি নিয়ে উঠে দরজা খোলে নাভিয়া। চোখে মুখে বিরক্তির ছাপ ফেলে বলে ওঠে, আজ শুক্রবার, আমি ঘুমাবো। নাভিয়ার উক্তি শুনে গৃহ পরিচারিকার ঠোঁটে হাসি ফুটিয়ে বলে ওঠে, ম্যাম, আপনি এখন ছাত্র জীবনে নেই যে শুক্রবার ছুটির দিন উদযাপন করবেন। বিরক্তিভাব বজায় রেখে নাভিয়া বলে ওঠে, কি বলতে চাইছেন? দাদি ডাকছেন আপনার। এবার ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে নাভিয়া বলে ওঠে, আসছি। অতঃপর তৈরি হয়ে সে দাদির কক্ষে উপস্থিত হয়। দাদির কক্ষে সানিয়া বেগম এবং দাদির উভয়ই বড় এক জানালার ধারে পাতানো দোজোড়া সোফায় দুজনে বসে আছেন। নাভিয়া তাদের সালাম দিয়ে তাদের কাছে গিয়ে বসে। সানিয়া বেগম নাভিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, নাফিয়া, পায়ের ব্যথা তো মনে হয় এখন আর নেই। জি আন্টি। শুক্রবার আর শনিবার আফিম অফিসে যায় না, ওর আলাদা কিছু কাজ থাকে, তার জন্য এই দুদিন বরাদ্দকৃত। ভাবছি ওকে বলবো আজ কাজ বাদ দিয়ে আমাদের নিয়ে কোথাও ঘুরতে যেতে। ঘুরতে যাওয়ার কথা শোনা মাত্রই সকালে হওয়া তার প্রেমের বিচ্ছেদের সব শোক ভুলে গেল নাভিয়া। তার মুখে ফুটে ওঠা সেই লম্বা হাসিটি সাক্ষ্য দিচ্ছে যে কতটা উচ্ছ্বসিত সে। নাভিয়া সানিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, কখন যাব আমরা? নাভিয়ার এমন আগ্রহ দেখে আলতো হাসেন সানিয়া বেগম এবং উত্তরে বলেন, দেখে আফিম কি বলে। সাথে সাথেই মুখের হাসি বিলীন হয়ে গেল নাভিয়ার। সে মৃদু স্বরে বলে ওঠে, কোমরা মুখ নিয়ে যাবে বলে মনে হয় না। কিছু বললে? না আন্টি, দাদি রাজি তো যেতে? হ্যাঁ। নীল পাঞ্জাবি ও সাদা পায়জামা পরিহিত আফিম সিঁড়ি বেয়ে নিজ কক্ষ হতে হলরুমের উদ্দেশ্যে আসছে। হলরুমের সোফাতে বসেছিল নাভিয়া ও দাদি। পায়ের শব্দ পেয়ে নাভিয়া সিঁড়ির দিকে তাকায়। এলোমেলো ভেজা চুল, নীল পাঞ্জাবির হাতাটি কোনোই অবধি ওঠানো, সেই সাথে সাদা পায়জামা পরিহিত এই সুদর্শন যুবকটিতে চোখ আটকে যায় নাভিয়ার। আফিম খুব বেশি লম্বা না হলেও 5 ফিট 8 ইঞ্চি কম নয়। দুধে আলতা গায়ের রং তার, মুখে চাপ দাড়ি, চোখগুলো খুব বড় না হলেও পাপড়িগুলো বেশ ঘন।
সেই সাথে চোখের মনি একদম গাঢ় খয়েরি রঙের। ঠোঁটটা নাও পাতলা না মোটা, একদম সম্পূর্ণ ঠোঁট যাকে বলে। চেহারাটা কিছুটা লম্বাটে, স্বাস্থ্য না মোটা না হ্যাংলা। আফিমকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে দেখতেই এতটাই মগ্ন ছিল নাফিয়া যে যখন তার ধ্যান ভাঙে দেখতে পায় আফিম এক ভ্রু উঁচু করে তার দিকেই তাকিয়ে আছে। অপ্রীতিকর এক পরিস্থিতিতে পড়ে যায় নাফিয়া। আফিমের থেকে চোখ সরিয়ে নিয়ে মনে মনে নিজেকে কঠিন কঠিন কিছু গালি শুনিয়ে দেয়। সেই সাথে তার মনে প্রশ্ন জাগে, এতদিন ধরে দেখছে লোকটাকে কই? আগে তো এইভাবে চোখ আটকে যায়নি তার উপর। তবে আজ কি হলো? নিজের মনে মনেই উত্তরটি বানিয়ে নিল সে। হয়তো আফিমের সৌন্দর্য এতদিন তার মনে জমে থাকা সেই ঘৃণানুভূতির আড়ালেই করে রেখেছিল। সোফায় বসে আফিম একজন সার্ভেন্টকে কফি আনার আদেশ করে। সার্ভেন্টটি আদেশ পেয়ে রান্নাঘরে যেতেই নাফিয়া কিছু একটা ভেবে বলে ওঠে, আমি একটু আসছি। বলেই উঠে যায় সে। নাফিয়ার হুট করে এভাবে উঠে যাওয়ার বিষয়টি আফিমের কাছে সন্দেহের মনে হলো। রান্নাঘরে এসে নাফিয়া সার্ভেন্টটিকে উদ্দেশ্য করে বলে, কফিটি আমি বানিয়ে দিচ্ছি, আপনি ততক্ষণে আমার রুমের বিছানাটি পরিষ্কার করে দিয়ে আসুন। একটু বিশ্রাম নিতে চাইছি, কিন্তু বিছানাটি অপরিষ্কার। ঠিক আছে ম্যাম, আমি অন্য কেউকে বলছি আপনার বিছানাটি পরিষ্কার করে দিতে। শুধু শুধু কষ্ট করে আপনার কফি বানাতে হবে না। যা বলেছি তাই করুন। কফি বানানো শেষ হলে আপনাকে ডেকে নেব। যে কফিটা দিয়ে আসেন। মেয়েটি আর কিছু না বলে রান্নাঘর ত্যাগ করে। এদিকে মেয়েটি যেতেই নাফিয়া ঝটপট কফিটি বানিয়ে নেয়। অতঃপর ঠোঁটে এক শয়তানি হাসি ফুটিয়ে লবণের ডিব্বাটি হাতে নিয়ে বলে ওঠে, সরি আফিম, কিন্তু আপনাকে একটু না জ্বালালে শান্তি পাবো না। বদ অভ্যাস হয়ে গিয়েছে আপনাকে জ্বালানো। কথাটি শেষ করে নাফিয়া যেই কফিতে লবণ ঢালতে যাবে অমনি কেউ একজন তার হাত ধরে নেয়। চমকে হাতের মালিকের দিকে তাকাতেই আফিমকে দেখে ভয়ে গলা শুকিয়ে যায় তার। আফিম নাফিয়ার হাত থেকে লবণের ডিব্বাটি নিয়ে জায়গা মতো রেখে নাফিয়ার দিকে ধীরে ধীরে অগ্রসর হতে হতে বলে ওঠে, তো কি বলছিলেন মিস শেখ? হ্যাঁ, আমায় না জানালে আপনি শান্তি পাবেন না? উত্তরে কিছু না বলে এক পা করে পিছিয়ে যায় নাফিয়া। আফিম অগ্রসর হতে হতে আবারও বলে ওঠে, আমায় জ্বালানোর বদ অভ্যাসে পড়ে গিয়েছেন। কথাটি শেষ করে এক হাতে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসে আফিম। আফিমের কাছে আসতেই নাফিয়া এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে আরম্ভ করে, যা সে আগে কখনো অনুভব করেনি। আফিম নাফিয়ার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে ওঠে, যদি বলি এই বদ অভ্যাসে আমিও অভ্যস্ত। আফিমের শরীরের মাতাল করা ঘাড়ে নাফিয়ার আবেশে নিজের চোখ জোড়া বুঝে নিয়ে মুগ্ধ হয়ে তা নিজের নিঃশ্বাসের সাথে নিজের মাঝে টেনে নিচ্ছে। সেই সাথে আফিমের মৃদু কণ্ঠস্বর ও তার বলা উক্তিটি নাফিয়ার হৃদস্পন্দন কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। আর একটু বাড়লেই হয়তো মরে যাবে সে, ঠিক এমনটি অনুভব করছে নাফিয়া। এরই মাঝে সার্ভেন্টের পায়ের শব্দ কানে আসতেই আফিম নাফিয়াকে ছেড়ে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। নাফিয়াও ঠিক হয়ে দাঁড়িয়ে কফিটি হাতে নিয়ে আফিমের দিকে এগিয়ে দেয়। সার্ভেন্টটি রান্নাঘরে প্রবেশ করে আফিমকে দেখে ঘাবড়ে যায় এবং বলতে আরম্ভ করে, ক্ষমা করুন স্যার, আসলে আমি কফি বানাতে, কিন্তু ম্যাম। মেয়েটির কথা শেষ হওয়ার আগেই আফিম বলে ওঠে, ইটস অল রাইট। মেয়েটি যেন হাঁপ ছেড়ে বাঁচে। অতঃপর নাফিয়া এবং আফিম উভয়ই হলরুমে এসে বসে। এতক্ষণে সানিয়া বেগমও হলরুমে এসে বসেছেন। আফিম আসতেই তিনি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আফিম, ইয়া মম, আজ বাইরে কোথাও ঘুরতে যেতে চাইছি। যাওয়া যায়। ভাবছি আমাদের পুরানো বাড়িটাই যাই। 2 বছর হলো যাওয়া হয় না। ঠিক আছে, রবি মামাকে বলে দিচ্ছি বাড়িটি পরিষ্কার করিয়ে রাখতে। বেশ। ঠোঁটে হাসি নিয়ে বলে ওঠে সানিয়া বেগম। গাড়ির ড্রাইভিং সিটে বসলো আফিম। আজ সেই ড্রাইভ করবে। তার পাশের সিটে বসলো সানিয়া বেগম এবং পেছনের সিটে দাদি এবং নাফিয়া। ঠিক 3টে বাজতেই রওনা হলো তারা আফিমের পুরনো বাড়ির উদ্দেশ্যে। প্রায় 2-3 ঘন্টার রাস্তা। শহর ছাড়িয়ে একটি মফস্বল এলাকাতেই আফিমদের পুরনো বাড়িটি অবস্থিত। শহর পেরিয়ে সেই এলাকাটির কাছাকাছি আসতেই দেখা যায় রাস্তার দুপাশে জনবসতিহীন বিরাট জায়গা জুড়ে শুধু হরেক রকমের গাছপালা। রাস্তাটি একদম পাকাপোক্ত হলেও আশেপাশের দৃশ্যমান সব কিছুই নাফিয়াকে গ্রামের অনুভূতি দিচ্ছে। এতগুলো বছর পর সে গ্রামের মতো একটি জায়গায় যাচ্ছে, ভাবতেই এক রাশ ভালো লাগা এসে নাফিয়ার মনে জায়গা করে নেয়। বাইরের দৃশ্য নাফিয়ার ভেতরে যে মুগ্ধতা সৃষ্টি করেছে তার বহিঃপ্রকাশ তার ঠোঁটের হাসির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। লুকিং গ্লাসের সাহায্যে আফিম ও নাফিয়া সেই মুগ্ধতার হাসির সাক্ষী হয়ে যায়। সন্ধে নেমে এসেছে, আকাশটাও ধূসর রং ধারণ করেছে এবং সূর্যের তাপ জানিয়েছে বিদায়। চারদিকে বয়ে চলেছে ঠান্ডা ঠান্ডা বাতাস।
আফিমদের পুরনো বাড়িটির ঠিক পুরনো দিনের বাড়িগুলোর মতোই, নেই কোনো আধুনিকতার ছোঁয়া। বাড়ির সামনেই এক মস্ত বড় উঠোন, সেই উঠোনের চারপাশ দিয়ে আছে বিভিন্ন গাছগাছালি। জায়গাটায় গাছগাছালি বেশি থাকায় বাতাস যেমন বেশি, ঠিক তেমনই দূষণমুক্ত ও অক্সিজেন সমৃদ্ধ নির্মল নিঃশ্বাস মুগ্ধতার সাথে নিজের মাঝে টেনে নেওয়া যায়। ভূতের ভয় পাওয়ারও সুযোগ নেই, কারণ আফিমদের বাড়ির সামনে ছোট্ট মোটামুটি পাকাপোক্ত একটি রাস্তা এবং রাস্তার ওপাশে আরেকটি বাড়ি আছে। আফিমদের বাড়ির দুপাশেও দুটো বাড়ি আছে, কিন্তু মধ্যবর্তী দূরত্ব অনেক। রাতে মাছের বিবিকেও খাওয়া হবে, আগে থেকেই পরিকল্পিত ছিল, তাই সন্ধে দিয়েই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাড়ি থেকে মেরিনেট করা আনা মাছ এনেছিলেন সানিয়া বেগম, আর যা যা প্রয়োজন তার ব্যবস্থা করেছেন রবি চাচা। বিবিকিউ তৈরির সময় সবাই উঠোনে বসেই আড্ডা দিবে, সেই পরিকল্পনা অনুযায়ী উঠোনে ছোট ছোট বেশ কয়েকটি বসার জন্য মোড়া পাতানো হয়েছে। আফিম একটি হাতা কাটা গেঞ্জি পরে বিবিকিউর জন্য উঠোনে চলা ঠিক করছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার মুখে ও শরীরে, চুলগুলো এলোমেলো এবং কিছু অবাধ্য চুল তার কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মুহূর্তে আফিমকে কেউ দেখলে মুগ্ধ হতে বাধ্য। নাভিয়া আফিমের থেকে কিছুটা দূরে ঠিক সামনে বরাবর একটি মোড়ায় বসে আছে। তার পাশে দাদি ও সানিয়া বেগম গল্প করছে। সেই গল্পে নাভিয়ার মনোযোগ নেই, সে তো তার সামনের বরাবর চুলা সেট করতে থাকা এক সুদর্শন পুরুষকে দেখতে ব্যস্ত। চুলা ঠিক করার মাঝেই আফিম হঠাৎ চোখ তুলে তাকায় নাভিয়ার দিকে। দেখে নাভিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আফিমের দিকে চোখ পড়তেই চোখ সরিয়ে নেয় নাভিয়া। আবারও এক বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হলো তাকে। নিজের উপরে রাগ হচ্ছে নাভিয়া। কেন সে বিনা কারণে আজকাল এতটা দেখছে এই পুরুষটাকে? কই, সে তো ইচ্ছে করে দেখে না, অনিচ্ছাকৃতই তো বারবার চোখ দুটো এই পুরুষটাতেই আটকে যাচ্ছে। নিজের উপরে বিরক্ত হচ্ছে সে। এদিকে নাভিয়ার দিকে থাকাটা বেশ কিছুটা সময় ধরেই বুঝতে পারছিল আফিম, তাই সে ইচ্ছাকৃতভাবেই হুট করে তাকায় নাভিয়ার দিকে, যেন চোর হাতে হাতে ধরা পড়ে। চোখে চোখ পড়তেই নাভিয়ার চোখ সরিয়ে নেওয়া ও লজ্জা পাওয়ার বিষয়টি বেশ উপভোগ করে ওঠে আফিম। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আবারও নিজের কাজে মনোনিবেশ করে সে। আফিমরা এ বাড়িতে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছে বলে প্রতিবেশীদের সাথে সম্পর্ক বেশ ভালো তাদের। আফিমরা এসেছে জেনে প্রতিবেশী দুজন মহিলা ও দুটি মেয়ে আসে তাদের সাথে দেখা করতে। সানিয়া বেগমের অনুরোধে রাতের খাবার সেরিয়ে যাবেন বলে ঠিক করেন তারা। সবাই গোল করে বসে গল্পে মেতে আছে। নাভিয়াও গল্পে যোগ দিয়েছে, কিন্তু আফিমের এদিকে বিন্দু পরিমাণ আগ্রহ নেই। সে ব্যস্ত রবি চাচার সাথে খাবারের ব্যবস্থা ও অন্যান্য কাজ নিয়ে। আজকের খাবার তালিকায় যা আছে তার কিছু কিছু পদ আফিম রান্না করবে। আফিমের রান্না বেশ মজা হয়, তাই সানিয়া বেগম এবং দাদি উভয়ই নিশ্চিন্তে ছিলেন। আফিম ও নাফিয়া দুজনেই দুজনের মতো ব্যস্ত হলেও ফাঁকে ফাঁকে আর চোখে একে অপরকে একটু একটু দেখে নিচ্ছে। ভাগ্যক্রমে এবার আর একে অপরের চোখেও চোখ পড়ে না। বেশ লম্বা সময় ধরে গল্প চলার পর ঠিক 9টা বাজতেই রবি চাচা আসেন সবাইকে খেতে ডাকে। সবাইও আর দেরি না করে খাওয়ার জন্য উঠানে বিছানো একটি বড় পাটিতে যেয়ে বসে পড়ে। উঠানেই খাওয়ার ব্যবস্থা করার কারণ হলো উঠোনের পরিবেশটা বেশ সুন্দর। ঠান্ডা বাতাস তো বইছেই, সেই সাথে বেশ কয়েকটা হারিকেন জ্বালিয়ে রাখার ফলে জায়গাটি হলদে বর্ণ ধারণ করেছে এবং হারিকেনগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। সেই সাথে সেকেলে একটা অনুভূতি আসছে যখন বিদ্যুৎ ছিল না এবং মানুষ আগুন দিয়ে রাতে কাজ করত। মাথার উপরে আছে প্রকাণ্ড আকাশ এবং তার বুকে ঝুলে আছে মস্ত বড় চাঁদ। বাতাসে গাছপালাগুলো নড়ছে এবং শব্দগুলো মনে অন্যরকম অনুভূতি জাগাচ্ছে। মশার জন্য রবি চাচা ধূপ ব্যবহার করেছেন, ফলে মশা তেমন নেই। আর 2-4টা যা আছে তা কামড় এই পরিবেশের মুগ্ধতার কাছে অতি নগণ্য। বলে রাখা ভালো, মশামাছি তাড়ানোর প্রাচীন একটি পদ্ধতি হলো ধূপ। এটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় শরীরের কোনো ক্ষতি করে না। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ধূপ গাছ জন্মে। গাছের কাণ্ড থেকে যে নির্যাস বা আঠা পড়ে তা দিয়ে তৈরি হয় ধূপ। এই পরিবেশে নাফিয়ার মনে হচ্ছে সে যেন আধুনিকতার যুগ হতে অনেক পিছিয়ে প্রাচীনকালে পৌঁছে গিয়েছে। ভালো লাগা, মুগ্ধতা গ্রাস করছে তাকে। কিছুটা সময়ের মাঝেই সকলের সামনে খাবার উপস্থিত করা আরম্ভ হয়। রবি চাচা ও আফিম উভয়ই একে একে খাবার এনে পাটির মধ্যখানে রাখছে। খাবার তালিকায় আছে কোরাল মাছের বিবিকিউ, নান, মুরগি ঝোল করে রান্না করা, গরুর মাংস ভুনা, সালাদ, সাথে সাদা ভাতও আছে। যারা নান খাবে না তারা সাদা ভাত খেতে পারবে। অতঃপর সবাই মিলে খাওয়ার পাট চুকিয়ে প্রতিবেশীরা বিদায় নেয়। প্রতিবেশীদের বিদায় দিয়ে সবাই যে যার কক্ষে ঘুমোতে চলে যায়। এ বাড়িতেও নাভিয়াকে দাদির পাশের রুমটি দেওয়া হয় ঘুমাবার জন্য।
কিন্তু রাত 12টা বাজতে চললো, নাভিয়ার বিন্দু পরিমাণ ঘুম আসছে না। তার ইচ্ছে করছে উঠোনে যে আরো কিছুক্ষণ নিস্তব্ধে বসে থাকতে, কিন্তু একা যেতে ভয়ও লাগছে তার। সে শুয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠে জানালার ধারে যায়। জানালা দিয়ে বাইরে উঠোনে দেখা যাচ্ছে হারিকেনের হলদে বর্ণের আলোতে একজন পুরুষকে স্পষ্ট দেখতে পায় নাভিয়া। ঠোঁটে হাসি টেনে চুল হতে কোমর অবধি কাপড় দিয়ে আবৃত করে সে উঠোনের উদ্দেশ্যে অগ্রসর হয়। আফিমের ফোনে স্লো মিউজিক ছেড়ে এক হাত মাথার নিচে ও অপর হাত বুকের উপর রেখে শুয়ে আছে, নয়ন তার চঞ্জিমার দিকে। নাভিয়া এসে আফিমকে এসে একটু দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করে ওঠে, আমিও যদি আপনার সাথে এখানে বসি তবে কি বিরক্ত হবেন? হঠাৎ কারো কণ্ঠস্বর কানে আসতেই উঠে বসে আফিম। নাভিয়ার দিকে একবার তাকিয়ে দৃষ্টি ফিরে নেয় সে। নিজ স্থান থেকে একটু সরে নাভিয়াকে বসার জায়গা করে দিতেই নাভিয়ার ঠোঁটে একটু হাসি দিয়ে আফিমের পাশে বসে পড়ে। নাভিয়া আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, এত রাতে এখানে? এই বাড়িতে এলে হয় ছাদে, না হয় এখানে রাত কাটে আমার। বাহ! কথার আর কিছু না পেয়ে উভয়ই কিছুটা সময় নীরব থাকে। নীরবতা ভেঙে আফিম বলে ওঠে, তুমি জেগে আছো যে? ঘুম আসছিল না, তাই মুগ্ধতা মিস করছিলাম। উত্তরে কিছু বলে না আফিম। নাভিয়া বলে ওঠে, এখানে আপনার কোনো বন্ধু মহল নেই? বন্ধু নামক সম্পর্কটি আমার জীবনে নেই। অবাক হয় নাভিয়া। বিস্মিত কণ্ঠে নাভিয়া জিজ্ঞেস করে, কেন? গম্ভীর, কথা কম বলা আর আলাদা ব্যক্তিত্বের হওয়ায়। তাতে কি হয়েছে? আমার তো মনে হয় আপনি অনেক ভালো বন্ধু হওয়ার যোগ্য। এতক্ষণ অন্যদিকে তাকিয়ে থাকলেও এই কথায় নাভিয়ার দিকে দৃষ্টিতে নিক্ষেপ করে আফিম। আফিমের চোখে চোখ রেখে নাভিয়া তার ডান হাতটি আফিমের দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, বন্ধু হতে পারি? একবার নাভিয়ার হাতের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নাভিয়ার চোখের দিকে তাকায় আফিম। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে নাভিয়ার বাড়িয়ে দেওয়া হাতটা ধরে এক হ্যাঁচকা টানে নাভিয়াকে একদম নিজের কাছে নিয়ে আসে আফিম। উভয়ে একে অপরের এতটা কাছে যে উভয়ের ঠোঁট জোড়ার মধ্যবর্তী দূরত্ব বেশ কয়েক ইঞ্চির। আফিমের এমন কাজে নাভিয়া চমকে যায়। সেই সাথে আফিমের এতটা কাছে আসায় তার হৃদস্পন্দন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। আফিম ঠোঁটে বাঁকা হাসি নিয়েই মৃদু স্বরে বলে ওঠে, আর কি কি হওয়ার যোগ্য আমি? মুহূর্তেই এক রাশ লজ্জা আর অদ্ভুত অনুভূতিতে ছেয়ে গেল নাভিয়ার হৃদয়। আফিমের দিকে তাকিয়ে থাকাটা বেশ দুষ্কর মনে হচ্ছে তার কাছে, তাই চোখ জোড়া নামিয়ে নেয় সে। হারিকেনের এই হলদে আলোতে নাভিয়ার লজ্জারাঙা চেহারাটা এতটাই মোহনীয় লাগছে যে আফিম নিজের অজান্তেই একটি ঘোরের মাঝে বিলীন হয়ে যেতে আরম্ভ করে। কিছু না ভেবে আফিম একটু একটু করে এগিয়ে যেতে থাকে নাভিয়ার ঠোঁটের দিকে। আফিমের ঘন নিঃশ্বাস নিজের মুখের উপর অনুভব করতেই নাভিয়া আধো আধো চোখে আফিমের দিকে তাকায়। আফিম ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার ঠোঁটের দিকে। নাভিয়া খুব করে যাচ্ছে আফিমকে আটকাতে, কিন্তু কেনই যেন সে অনুভব করছে তার পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। সে কোনোভাবেই পারছে না আফিমকে বাধা দিতে। তবে কি কোথাও না কোথাও সেও চায় এটি? আফিম আর নাভিয়ার ঠোঁট জোড়ার মাঝে ঠিক 2 ইঞ্চির দূরত্ব অবশিষ্ট। ঠিক এমন সময় হুট করে হারিকেনের কেরোসিন শেষ হয়ে আলো নিভে যায় এবং পুরো জায়গাটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। অমনি ভয়ে আফিমকে জড়িয়ে ধরে নাভিয়া। হঠাৎ ঘোর কেটে যাওয়ায় আফিম একটু অপ্রস্তুত হয়ে পড়লেও নিজের বুকে নাভিয়ার অস্তিত্ব অনুভব করার অনেকটা অন্যরকম ভালো লাগা কাজ করে তার। এক হাতে নাভিয়াকে জড়িয়ে ধরে অপর হাতে ফোনের লাইটটি জ্বালায় সে। আলোর উপস্থিতি টের পেয়ে নাফিমের বুক হতে আলতো করে মাথা তুলে আফিমের দিকে তাকাতেই দেখে আফিম তার দিকে চেয়ে আছে, ঠোঁটে সেই বাঁকা হাসি নিয়ে। ভীষণ লজ্জা এসে ভিড় জমায় নাফিয়ার মনে। সে আর দেরি না করে আফিমকে ছেড়ে নিজের কক্ষের দিকে দৌড়ে পালায়। এদিকে নাফিয়ার কাজ দেখে হেসে দৌড় দেয় আফিম। সকালে আফিম, দাদি, সানিয়া বেগম, নাফিয়া সবাই প্রস্তুত হয়ে বের হয় পুরনো বাড়ির আশপাশটা ঘুরে ঘুরে দেখতে। আজ গাড়ি নিয়ে বের হয়নি তারা। সানিয়া বেগম ও দাদি তাদের পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলতে বলতেই হাঁটছে। এদিকে তাদের পেছনেই আফিম ও নাফিয়া নীরবে হাঁটে চলছে। হাঁটার মাঝে আর চোখে একে অপরকে একটু দেখছেও বটে। অনেকটা হাঁটার পর নাফিয়া দেখে বেশ বড় একটা খালি মাঠ এবং এর কিনারায় 5-6টির মতো ঘোড়া বেঁধে রাখা। একজন লোক এই ঘোড়াগুলোর সাথে দাঁড়ানো। নাফিয়া ঘোড়া দেখে বেশ উত্তেজিত হয়ে দ্রুত পদে ঘোড়াগুলোর কাছে চলে যায় এবং লোকটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই ঘোড়াগুলো কি জন্য রাখা হয়েছে? এই ঘোড়াগুলো দ্বারা প্রতিদিন ঘোড়াগাড়ি চালানো হয়। ও, আলাদাভাবে ঘোড়া চালানো যাবে? না, এ নিয়ম নেই। মন খারাপ হয়ে যায় নাফিয়ার।
এই মন খারাপ নিয়ে বাকিদের কাছে ফিরে আসে সে। সবাই দূর থেকে নাফিয়ার এই বিষয়টি খেয়াল করে। সানিয়া বেগম এবং দাদি উভয় নাফিয়াকে মন খারাপ না করার জন্য সান্ত্বনা দিয়ে নিজেদের মতো করে আবারও হাঁটা আরম্ভ করে। আফিম এতক্ষণে কিছু না বললেও এবার বলে ওঠে, ঘোড়া চালাতে পারো? নাফিয়া মাথা ডানে বামে হেলিয়ে বোঝায় যে পারে না। আফিম এবার বলে ওঠে, তাহলে তো মন খারাপ কি আছে ইডিয়েট? আফিমের কথায় সাথে সাথে মেজাজ খারাপ হয়ে যায় নাফিয়ার। সে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, নিজে এত পারলে যান না চালান, অ্যারোগেন্ট। আফিম উত্তরে কিছু না বলেই উল্টো হেঁটে সেই ঘোড়াগুলোর কাছে যায়। নাফিয়া বিষয়টি খেয়াল করে না, সে তো আছে তার মন খারাপ নিয়ে। কিছুটা সময় পার হতেই আফিম একটি ঘোড়ায় চড়ে তা নিয়ে নাফিয়ার কাছে আসে। নাফিয়ার চোখ আফিমের উপর পড়তেই চোখগুলো রসগোল্লার ন্যায় বড় হয়ে যায়। অবাক চাহনিতে তাকিয়ে আছে সে আফিমের দিকে। আফিম ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে তার দিকে চেয়ে আছে। আফিম ঘোড়া চড়াতে পারে দেখে নাফিয়া বেশ খুশি হয়ে আফিমের কাছে বলে ওঠে, প্লিজ আফিম, আমার ছোটবেলা দিয়ে শখ ঘোড়া চালানোর, প্লিজ আমাকেও সাথে নিন, প্লিজ নো, আই ওয়ান্ট। প্লিজ প্লিজ প্লিজ। কিছুক্ষণ আগে কেউ একজন আমাকে অ্যারোগেন্ট বলেছিল। সরি, প্লিজ ক্ষমা করে দিন। সানিয়া বেগম এবং দাদিও আফিমকে বলে ওঠে নাফিয়াকে ঘোড়ায় ওঠাতে। অবশেষে আফিম নাফিয়াকেও ওঠায় ঘোরাতে। অসম্ভব ভালো লাগা কাজ করছে নাফিয়ার। এই প্রথম সে ঘোরাতে উঠল। অবশ্য এক পাশেই পা রেখেছে সে, ছেলেদের মতো আর বসেনি। আফিম ঘোড়াকে নিয়ন্ত্রণ রেখেই ধীরে ধীরে চালানোর মাঝেই নাফিয়ার কানের কাছে মুখ নিয়ে এসে বলে ওঠে, আমাকে ধন্যবাদ বলা উচিত তোমার মিস শেখ। আফিমের দু বাহুর মাঝে আবদ্ধ হয়ে আছে নাফিয়া। সেই সাথে আফিমের এতটা কাছে এসে মৃদু স্বরে কথা বলার কেমন যেন একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছে নাফিয়ার। এই অনুভূতিটার কোনো নাম নেই, আর অনুভূতি কীভাবে ব্যক্ত করতে হয় তাও জানা নেই নাফিয়ার। কিন্তু সেও অনুভূতিটি বারংবার অনুভব করতে চায়। কিছুটা কাঁপা কাঁপা স্বরে নাফিয়া বলে ওঠে, থ্যাংক ইউ। হুম, এইভাবে না তো। তবে উত্তরে কিছু না বলে ঠোঁটে আলতো হাসি ঝুলিয়ে নেয় আফিম। দাদির রাতের শেষের ওষুধটি দিয়ে কাজ শেষ হতেই নিজের কক্ষে ফিরে আসে নাফিয়া। গায়ে জড়ানো ওড়নাটি খুলে বিছানায় ছুঁড়ে ফেলে নিজেও বিছানায় গা এলিয়ে দেয়। আজ 3 মাস 15 দিন পূর্ণ হলো তার এ বাড়িতে পদার্পণ করার। তারপরেও মনে হয় এই তো বেশ কয়েকদিনই হয়েছে এ বাড়িতে সে পদার্পণ করেছে। সেই সাথে এ বাড়ির মানুষগুলো এতটাই ভালো যে এই মানুষগুলোর সাথে না থাকলে আফিয়ার মনে হয় পরিবারের সাথেই আছে। হঠাৎ নাফিয়ার পাশে পড়ে থাকা তারা ফোনটি বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পায় আম্মু লিখে সেভ করা নম্বরটি দিয়ে কল আসছে। নাফিয়ার ঠোঁটে হাসি টেনে কলটি রিসিভ করে। ফোনের ওপাশ থেকে নয়না বেগম বলে ওঠে, কেমন আছো মা? সকালে সেই থেকে দুপুরেও তো এই একই রকম প্রশ্ন করেছো আম্মু, আর গত 3 মাস 15 দিনে প্রতিদিন 3 বেলা করে এই একই প্রশ্ন করে আসছো। তুমি বিরক্ত হও না? মোটেই না, মা হলে বুঝতে। এখনো মা হও নাই তো, তাই এমন প্রশ্ন জাগে। উত্তরে একটু হাসে নাফিয়া, অতঃপর বলে ওঠে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সন্তান এতটা দিন ধরে দূরে থাকলে কোনো মা ভালো থাকে? দূরে কোথায়, মাত্র 40 মিনিটের রাস্তা। আর এই 40 মিনিটের রাস্তায় তুমি গত 3 মাসের অতিক্রম করে নিজ মার সাথে দেখা করতে আসতে পারলে না? উত্তরে চুপ থাকে নাফিয়া। নয়না বেগম আবারও বলে ওঠেন, নিজের মা বাবা বোন কারোর কথাই কি তোমার মনে পড়ে নাই? একটিবারে এসে তাদের দেখে যেতে ইচ্ছা হয় না? উফ আম্মু, বড্ড বেশি বোঝো। এখানে আমি কাজের জন্যই থাকি, আর মাত্র 3 মাস হলো জয়েন করেছি। এখনই যদি ছুটি চাই তবে তারা কি ভাববে? নিশ্চয়ই এটাই যে আমি কাজে ফাঁকি দেওয়ার মেয়ে। এত কিছু বুঝতে চাইছি না, 2-3 দিনের মাঝেই তোমার বাসায় দেখতে চাই। কিন্তু নাফিয়া, এটি আদেশ। ঠিক আছে মা, রাখছি, কাল সকালে জানাবা কখন আসছো। আচ্ছা। ফোন রেখে কিছুটা চিন্তিত হয় নাফিয়া। জানালার ধারে এসে দাঁড়িয়ে আকাশ পানে দৃষ্টি নিক্ষেপ করে নাফিয়া। আজ আকাশে চাঁদ নেই, তবে তারার সমাবেশ দৃশ্যমান। চাঁদের যেমন মুগ্ধতা আছে, প্রশান্তি আছে, তারাই তা না থাকলেও তা দেখতে বেশ লাগে। নাফিয়া নিজের গায়ে ওড়না পেঁচিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে নিজের কক্ষ ত্যাগ করে। ছাদে আসতেই চমকে যায় নাফিয়া। ছাদে এসে যে তার এমন কিছু দেখতে হবে তা তার ভাবনাতেই ছিল না। ছাদের দরজার ধারে চুপটি করে দাঁড়িয়ে আছে সে।
আফিম কোনো একটা স্লো মিউজিকে স্লো মোশন ড্যান্সে মত্ত হয়ে আছে। বাইরের জগতের কোনো কিছুই তাকে প্রভাবিত করছে না। সে যেন নিজের অন্য কোনো একটা দুনিয়ায় আছে এই মুহূর্তে। প্রায় 7 মিনিট মন্ত্রমুগ্ধ হয়ে আফিমের নৃত্য দেখার পর নাভিয়া অনিচ্ছাকৃতভাবেই বলে ফেলে, ওয়াও, অসাধারণ। নাভিয়ার কণ্ঠস্বর কানে আসতেই তার দিকে তাকিয়ে থেমে যায় আফিম। হাঁপিয়ে যাওয়ায় নিঃশ্বাস কিছুটা ঘন হয়ে গেছে তার। নাভিয়া আফিমের দিকে এগিয়ে আসতে আসতে বলে ওঠে, একদম ইন্ডিয়ান রাঘব জুয়েলের মতো স্লো মোশন ডান্স করেন আপনি। এতটা সুন্দর স্লো মোশন ডান্স কোত্থেকে শিখেছেন? প্যান্টের পকেট হতে নিজের রুমালটি বেরিয়ে মুখ মণ্ডল বিন্দু বিন্দু জমা হওয়া ঘাম মুছে নেয় আফিম। অতঃপর নাভিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ছোটবেলা থেকে নৃত্যের প্রতি বেশ অনুরাগী ছিলাম। একা একাই নিজের মন মতো নাচতাম। এইভাবে কিছুটা বড় হওয়ার পর আমার স্কুলে একজন নৃত্য পণ্ডিত বলা চলে এমন শিক্ষকের খোঁজ পাই। তাকে অনুরোধ করার পর তিনি আমায় নাচ শিখিয়েছিলেন। এসব বলতে বলতে নাভিয়া এবং আফিম উভয় ছাদের রেলিংয়ের ধারে এসে দাঁড়ায়। আফিমের কথার উত্তরে নাভিয়া বলে ওঠে, বাহ, আপনার তো প্রফেশনাল ডান্সার হওয়া উচিত ছিল। উত্তরে কিছু না বলে একটু হাসি ঠোঁটে টেনে আনে আফিম। এরপর কিছুটা সময় নীরবে কাটাবার পর নাভিয়া বলে ওঠে, আফিম, হুম, আমার কিছুদিনের জন্য ছুটি প্রয়োজন। নাভিয়ার কথাটি শুনে তার দিকে ফিরে তাকায় আফিম। এরপর বলে ওঠে, কেন? বাসায় যেতে চাইছি। যদি না দিই ছুটি? উত্তরে আফিম কিছু বলে না, নিজের দৃষ্টি সরিয়ে নেয় সে। নাভিয়াও আফিম হতে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। বিন্দু পরিমাণ ভালো লাগছে না নাভিয়ার। বাসায় গেলে আগামী কিছুদিন এই মানুষটাকেও আর দেখতে পারবে না। কিন্তু নাভিয়া বুঝে উঠতে পারছে না, এই মানুষটাকে না দেখলেও ওর তো কিছু যায় আসার কথা না। তবে কেন খারাপ লাগা কাজ করছে? নাভিয়া কেনই যেন খুব করে চাইছে আফিম বলুক, মিস শেখ, আই উইল মিস ইউ। ঠিক ওই মুহূর্তে আফিম বলে ওঠে, উইল ইউ ড্যান্স মিস শেখ? চোখ মেঝের দিকে রেখে আলতো স্বরে বলে। অবাক হয় নাভিয়া, সেই সাথে কিছুটা খুশিও হয় সে, কিন্তু সে তো নাচতে পারে না। এটি মনে হতেই মন খারাপ হয়ে যায় নাভিয়ার। সে মন খারাপ করেই বলে ওঠে, আমি নাচতে পারি না। উত্তরে আলতো হেসে আফিম তার ডান হাতটি নাভিয়ার দিকে বাড়িয়ে দেয়। একবার আফিমের হাতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে আফিমের চোখের দিকে তাকায় নাভিয়া। আফিমের দৃষ্টিও নাভিয়ার দিকেই। গাঢ় খয়েরি রঙের এ চোখ জোড়ায় একটা ভরসা খুঁজে পাচ্ছে নাভিয়া। নাচ পারুক বা না পারুক, এই মানুষটির হাত কোনোভাবেই ফিরে দিতে পারবে না সে। আর না ভেবেই আফিমের হাতের উপর হাত রাখে সে। আফিম এক হ্যাঁচকা টানে তাকে নিজের বুকে নিয়ে আসে। এক হাতে নাভিয়ার কোমর ও অপর হাত নাভিয়ার হাতে আঙুলের মাঝে আঙুল দিয়ে ধীরে ধীরে নাভিয়াকে নিয়ে দুলছে আফিম। আগের থেকেই আফিমের ফোনে স্লো মিউজিক চালু করা ছিল। বেশ কিছুটা সময় দুজনে এই স্লো ডান্সে মত্ত থাকে। আসলে ড্যান্সের কোনো স্টেপই নাভিয়ার করতে হচ্ছে না। প্রতিটি স্টেপ আফিম নিজে করছে এবং নাভিয়াকে দিয়ে করাচ্ছে। নাভিয়া খুব উপভোগ করছে বিষয়টি। সেই সাথে উভয়ের এতটা কাছে থাকায় তাদের দুজনের মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। এই অনুভূতিটি উভয় খুব করে উপভোগ করছে। অতঃপর নৃত্য শেষ হতেই আফিম ও নাভিয়া উভয় কিছুটা হাঁপিয়ে যাওয়ায় জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। সেই সাথে উভয়ের ঠোঁটেই হাসি। নাভিয়া আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, ধন্যবাদ আফিম, এটি আমার জীবনের দ্বিতীয়তম শ্রেষ্ঠ অনুভূতি ছিল। ঠোঁটে আলতো হাসি নিয়েই আফিম জিজ্ঞেস করে ওঠে, প্রথমটি? ঘোড়ায় ওঠা। এক ব্রু উঁচু করে আফিম বলে ওঠে, ইট মিনস তোমার জীবনের শ্রেষ্ঠ দুটি অনুভূতি আমার সাথে। জি। বাঁকা হেসে আফিম বলে ওঠে, হোয়ার ইজ মাই রিটার্ন গিফট? কি চাই আপনার? যা চাইবো তাই দেবে। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে একটু একটু করে নাভিয়ার দিকে এগিয়ে আসতে আসতে বলে ওঠে আফিম। নাভিয়া ইতস্তত করায় একটু একটু পেছাতে থাকে। মৃদু স্বরে সে বলে ওঠে, চেষ্টা করব। চেষ্টা করবো বললে তো হবে না। আমার ঘুম আসছে। বলতে বলতেই ছাদের রেলিংয়ের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে নাভিয়া। সামনে থেকে নাভিয়ার দু পাশে দু হাত রেলিংয়ে চেপে ধরে আফিম বলে ওঠে, আগে বলো যা চাইবো তাই দেবে কি? ভীত কণ্ঠে নাভিয়া বলে ওঠে, আচ্ছা। ঠোঁট কামড়ে একটু হেসে আফিম বলে ওঠে, তোলা থাকলো। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচে নাভিয়া। সে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে ওঠে, আচ্ছা। কবে যেতে চাইছো বাসায়? কালই। উত্তর শুনে কিছুটা সময় নাভিয়ার চোখের দিকে তাকিয়ে থাকে আফিম।
নাভিয়াও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আফিমের চোখের দিকে। উভয়ের চোখ জোড়ায় অব্যক্ত অনেক কথাই বলতে চাইছে এবং তারা উভয়ই একে অপরের চোখের ভাষা বুঝবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাভিয়ার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকায় আবারও আফিমের মাঝে এক ঘোর লাগা অনুভূতি কাজ করছে, যা এই মুহূর্তে চাইছে না সে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে নাভিয়ার থেকে চোখ সরিয়ে নাভিয়ার থেকে কিছুটা দূরে সরে দাঁড়ায়। আফিমের কাছে থাকাটা বেশ ভালো লাগছিল নাভিয়ার। হঠাৎ আফিমের এভাবে দূরে সরে যাওয়াটা ভালো লাগেনি তার। সে কিছু না বলে চুপচাপ চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আফিম ডেকে ওঠে।